বলছে দ্রুতগতির একটি বলকে ধরার সময় একজন ক্রিকেট খেলোয়াড় তার হাতকে নিচের দিকে নামিয়ে আনেন কেন? দেখো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, কি আঘাতের সময় বাড়ানোর জন্য, যাতে হাতের উপর কি হয়, কম বল প্রযুক্ত হয়। বুঝতে পারলে তো? রেলওয়ে বোর্ড এটাই সঠিক অ্যান্সার নিচে, এটাই সঠিক অ্যান্সার। তো ব্যাপারটা কি হয়, এই পুরো ব্যাপারটাই হয় তোমার ইম্পালসের জন্য। ঠিক আছে, ইম্পালসকে বাংলাতে কি বলা হয়, আবেগ বলা হয়, তাই না? ইম্পালস কি হয় বলতো, যখন অনেক বেশি বল খুব কম সময়ের জন্য লাগে সেটাকে আমরা কি বলি, ইম্পালস বলি। মানে কি বললাম, অনেক বেশি বল, ঠিক আছে, বেশি বল যখন কম সময়ের জন্য লাগছে, কম সময়, সেটাকে আমরা ইম্পালস বলছি। তো যেমন এটাকে যদি তুমি মানে বলতে চাও উদাহরণ হিসাবে, ধরো তুমি কাউকে ধরো থাপ্পড় মারলে, ঠিক আছে, থাপ্পড় মারলে, থাপ্পড় মারার পর কি হয়, মানে তুমি যার গালে মারছো, যখন মারছো তোমার হাতের তো প্রেসার প্রচুর থাকবে, মানে প্রচুর জোরে মারছো, কিন্তু যার গালে মারছো তাকে কি মানে লাগছে তো তত জোরে, কিন্তু কি খুব কম সময়ের জন্য লাগছে, তাই না? এবার কম সময়ের জন্য লাগার কারণে মানে তুমি থাপ্পড় মারলে এরকম ধরে হয় যে তুমি তার গালে হাত ছাটিয়ে রেখে দিয়েছো না, তুমি কি করো, সাট করে মারো, সাট করে বেরিয়ে যাও। তো এটা কি হলো, ইম্পালসের কারণে হচ্ছে। বা তুমি ধরো হঠাৎ চলতে চলতে স্লিপ খেয়ে পড়ে গেলে, ঠিক আছে, স্লিপ খেয়ে তুমি তো পড়ে গেলে, তখন সেক্ষেত্রেও কি হবে, স্লিপটা কি, তুমি যখন পড়ছো মানে তোমার গায়ে যে লাগছে সেটা কি খুব জোরে লাগছে, কিন্তু স্লিপটা হয় না যে হঠাৎ করে পড়ে গেল। তো হঠাৎ করে পড়ে যাওয়ার মানে কি খুব কম সময়, তবে চোখের নিমিষে ঘটনা ঘটে যাচ্ছে, তো ওইটা কি সময়টা কম লাগছে। তো সেটাও যে মানে কম সময় মানে খুব মানে কম সময়ের জন্য যে বেশি বলটা লাগছে সেটাকে আমরা কি বলছি, ইম্পালস বলছি। বা তুমি ধরে নাও, ধরো যারা মার্শাল আর্ট করে দেখবা অনেকগুলো ইট কিরকম সাজিয়ে রাখবে, ঠিক আছে, আর দিয়ে উপর থেকে মারবে তো সবকটা ইট ভেঙে যাবে, তো এটাও কি হচ্ছে, সেই ইম্পালসের কারণেই হচ্ছে। তার মানে কি, যদি এখানে কম সময় লাগছে বলে কি বেশি বল লাগছে, তাই না? যেমন থাপ্পড় কি খুব কম সময়ের জন্য লাগছে, কিন্তু মানে খুব জোরে লাগছে, তো মানে সময় যেহেতু কম তাই বলটা কি বেশি জোরে লাগছে। স্লিপেও কি সময় যেহেতু কম সেজন্য মানে তুমি পড়লে তোমার লাগছে বেশি, কিন্তু এটাই ধরো তুমি সময়টাকে বেশি নিবে, ধরো কাউকে তুমি থাপ্পড় মারলে এবার তার গালে হাতটা সাটিয়ে রেখে দিবে, তখন তো দেখবে তুমি কি বলবো, তার যেই থাপ্পড়টা তোমার মানে প্রথম ক্ষেত্রে খুব বেশি লাগবে সেই ক্ষেত্রে তোমার কি অনেকটা কমে যাবে। মানে অ্যাকচুয়ালি আমরা এটা বলতে পারি যে এখান থেকে যে ইম্পালস সমান সমান কি, ইম্পালস, এটা সমান সমান আমরা বলতে পারি যে বল আছে অনেক বেশি বল যখন কম সময়ের জন্য লাগছে, মানে বল ইনটু সময়। তো এটাই হচ্ছে ইম্পালসের ফর্মুলা হয়ে গেল, বল ইনটু সময়, প্রত্যেকেই জানো তো। দেখো বলকে আমরা কি জানি, এফ সমান সমান কি এম এ, তাই না? আমরা বল নিউটনের গতি দ্বিতীয় সেকেন্ড ল থেকে আমরা কি জানতে পেরেছি, এফ সমান সমান কি হয়, এম এ, তাই না? তো বলের জায়গায় আমরা এম এ রেখে দিচ্ছি আর সময়ের জায়গায় আমি টি রেখে দিচ্ছি, ঠিক আছে। তো তখন শুধু যদি আমি এফটাকে নিই তাহলে এম তো এম থেকেই গেল। আর এ কি হয়, ত্বরণ, ত্বরণকে আমরা যদি ভাষাতে করি তাহলে কি বলবো, যে বেগ পরিবর্তনের দরকে ত্বরণ বলছি। তো বেগ পরিবর্তন কি করে আমরা বুঝতে পারবো, তোমার যত লাস্টে ধরো স্পিড আছে, মানে প্রথমের স্পিড ধরো তোমার শূন্য, আর লাস্ট তুমি যেখানে তুমি ব্রেক মারার আগে যে স্পিডটা ছিল সেটা তোমার ম্যাক্সিমাম স্পিড ছিল, মানে কি তোমার সেকেন্ড স্পিড ছিল। তো সেকেন্ড স্পিড থেকে যদি আমি প্রথমের স্পিডটাকে বাদ দিই তাহলে সেটা, আর সেটা যদি আমি কত সময়ের মধ্যে এই চেঞ্জেসটা হয়েছে সেটাকে যদি বলে দিই তাহলে আমরা সেটাকে ত্বরণ বলতে পারবো, তাই না? তো এফ সমান সমান আমরা লিখতে পারি এম ভি টু মাইনাস এম ভি ওয়ান, মানে এই দুটোকে আমি গুণ করে দিলাম বাই টি, এটাও আমরা লিখতে পারি এফ সমান সমান। তো এম ভি কি হয়, এম ভি সমান সমান আমরা জানি ভরবেগ, তাই না? আর ভরবেগকে আমরা কি দিয়ে লিখি, দেখো ভরবেগকে আমরা লিখি পি দিয়ে, তাই না? তো আমরা বলতে পারি বেগ পরিবর্তনের দরকেও আমরা বল বলতে পারি। মানে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী কি, যে বল ইনটু ত্বরণ, তো এটাকেও যদি আমরা ভাঙি তো এটাই না আল্টিমেট আসছে, মানে নিউটনের দ্বিতীয় সূত্র প্রুভ হয়ে গেল। নিউটন তো এটাই না বলে গেছিল যে ভরবেগ পরিবর্তনের দরকে আমরা বল বলতে পারি। এটাকে পি দিয়ে দেখাতো, এম ভি টু এর জায়গায় আমরা লিখতে পারি পি, আর নিচে লিখতে পারি টি। এটার জায়গায় আমরা এটা লিখতেই পারি। আর এটা সমান সমান কি আছে, ফোর্স দেওয়া আছে। তার মানে এবার দেখো, যদি সময়ের মান বাড়ানো হয় তাহলে যেই বলটা লাগছে সেটা কম লাগবে, যদি সময়ের মান কমানো হয় তাহলে যেই বলটা আছে সেই বলটা কি বেশি লাগবে। এবার এটাই তো প্রশ্ন তোমাকে বলতে চাইছে না, যে কেন ক্রিকেট খেলোয়াড় নিচের দিকে নামিয়ে আনে, বলছে আঘাতের সময় বাড়ানোর জন্য। দেখো আঘাতের সময় যদি বাড়ে তাহলে কি বল অটোমেটিক কম লাগবে, এটাই বলে দেবো, যাতে হাতের উপর কম বল প্রযুক্ত হয়। একদম ঠিক। ঠিক আছে, এটা কোথা থেকে এসছে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এসছে। তো আমরা কি কি জানতে পারলাম, ইম্পালস জানতে পারলাম। ইম্পালস কি হয়, যে অনেক বেশি বল যখন কম সময়ের জন্য লাগে সেটাকে আমরা ইম্পালস বলি। ইম্পালস কি, বল আর সময়ের গুণফল, তাই না? ইম্পালস কি বলে, এটা হচ্ছে ভরের মাত্রা সম্বন্ধে বলে, তাই না? যদি বলি মানে যে ইম্পালস আছে এর এসআই মাত্রা কি হয়, এর এসআই মাত্রা নিউটন সেকেন্ড, তাই না? এফ এর মান কি হয়, বল কি হয় নিউটন এসআই মাত্রা, সময় কি হয় টি সেকেন্ড নিউটন সেকেন্ড, তাই না? এটা বলতে পারি। আবার এটাও বলতে পারি, দেখো এখানে এফ সমান মানে ইম্পালসের জায়গায় বলের জায়গায় আমরা এটা লিখেছি, এখন তো সময়টা বাকি আছে না, তো এই সময়টা যদি আমি এখানে গুণ করে দিই তাহলে এই সময় কেটে যাবে। তো পড়ে থাকলো কি, ইম্পালস সমান সমান ভরবেগ পরিবর্তন। তো আমরা এটাও বলতে পারি যে ভরবেগের পরিবর্তনকেও আমরা ইম্পালস বলি, তাই না? এটাও আমরা বলতে পারি। তো কি সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি একদম প্রুভ হয়ে গেল। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি ভারী কাঠের ব্লককে একটি রুক্ষ মেঝের উপর ফেলে দেওয়া হলো, প্রযুক্ত বল ধীরে ধীরে বৃদ্ধি করা হলো। বলছে প্রথমে ব্লকটি সরেন, দেখো বলেছে কি যে একটা রুক্ষ মেঝে আছে যার উপর একটা ব্লককে রাখা আছে, ধাতুর ব্লক, এবার এটাকে ধাক্কা দেওয়া হচ্ছে কিন্তু প্রথমে কি ব্লকটা সরছে না। দেখো আমরা কি জানি যে একটা বস্তু আছে, ঠিক আছে, এই বস্তুটাকে ধরো তুমি এই সাইড থেকে
5 নিউটন বল লাগাচ্ছ, ঠিক আছে? মানে তুমি এই সাইড থেকে ধাক্কা দিচ্ছ, নিউটন ফিউটন বাদ দাও। তুমি এদিক থেকে ধাক্কা দিচ্ছ আর একজন যে আছে সে এদিক থেকে ধাক্কা দিচ্ছে। এবার দুজনাই সেম বল লাগাচ্ছ। তুমিও ধরো এবার 5 নিউটন বল লাগাচ্ছ, ধাক্কা দিচ্ছ। আর যে আছে সে যে ধাক্কাটা দিচ্ছে তারও মানে মান হচ্ছে 5 নিউটন। দেখো দুজনেই তুমিও 5 নিউটন বল লাগাচ্ছ, তুমিও 5 নিউটন বল লাগাচ্ছ, মানে তোমার বিপরীতে যে আছে। তো দুজনাই যখন বল লাগাচ্ছ তো আল্টিমেট এই যে বস্তুটার উপর নেট বল কত পড়ছে? কিছুই পড়ছে না, কারণ এ তো সরছেই না। এই এদিকেও যা ধাক্কা খাচ্ছে এদিকেও ধাক্কা খাচ্ছে। তাহলে কি তার মধ্যে কোনো মুভমেন্ট হবে? মুভমেন্ট যদি না হয় তো নেট ফোর্স কি হলো? নেট ফোর্স তোমার 0 হয়ে গেল, তাই না? এবার নেট ফোর্স 0 হয়ে যাওয়ার কারণে কি এই জিনিসটাকে আমরা সরাতে পারছি না, তাই তো? এই নেট 0 কেন হচ্ছে? কারণ তোমার দিক থেকে তুমি যেই বল ধাক্কা মারছো সেম বল এদিক থেকেও আসছে। তার মানে কি যে বলের মানটা আছে সেটা এক সমান। আর যখন এক সমান বল হয় সেটাকে আমরা কি বলি? ব্যালেন্স ফোর্স বলি, তাই না? এই ব্যালেন্স ফোর্সকেই বাংলাতে প্রমিত বলা হয়। ঠিক আছে? প্রমিত। এবার দেখো প্রমিত ফার্স্ট অপশন, তার মানে কি এটা প্রমিত হবে। এবার কোথায় দেখো আছে, এতে বলছে 1 নাম্বারটা অপ্রমিত, বিটাও বলছে অপ্রমিত। তার মানে কি প্রথম দুটো তোমার এমনি কেটে গেল। এখানে কি দেখো দুটোই প্রমিত প্রমিত আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। চলো এবার নেক্সটটা বলি। বলছে তারপর একটি নির্দিষ্ট বল প্রয়োগের পর ব্লকটি সরতে শুরু করলো। দেখো যখন ব্লকটা সরতে শুরু করলো আমরা এটা বলতে পারি যে এই সেম ধাতুর ব্লক আছে, ঠিক আছে? তুমি এদিক থেকে ধাক্কা মারছো, একজন এদিক থেকে ধাক্কা মারছে। তুমি 5 নিউটন বল মারছিলে, ধাক্কা মারছিলে। এবার যেহেতু কি বলছি এটা সরতে শুরু করেছে, সরতে শুরু করছে মানে কি তোমার বলটা বেশি হতে হবে, তোমার ধাক্কাটা বেশি জোরে হতে হবে, তবেই না? তার মানে কি এই দিকে থেকে যে ধাক্কা মারছিল তোমার 5 নিউটন বলে, সে এখন কি করছে ধরো 4 নিউটন বলে ধাক্কা মারছে। যখন এই দিকের মানটা কমে গেল তখনই কি হলো ব্লকটা এদিক থেকে এদিকে সরতে শুরু করবে। তখনই না সরতে শুরু করবে। এর মানে কি এখন কি এর উপর যে ব্লক মানে ধাতুর ব্লকটার উপর যে নেট বল আছে সেটা তো আর শূন্য নেই, তাই না? এটা শূন্য থেকে বেশি হলো, কারণ এখানে শূন্য ছিল বলেই এটা সরতে পারছিল না। এবার এক্ষেত্রে কি হচ্ছে? মানে এইখানে তোমার একটা বল, এখানে তোমার একটা বল। এখানে কি তোমার যে বল দুটো আছে সেটা কি সমান আছে? সমান নাই। তো এটাকে আমরা কি বলতে পারি? আনব্যালেন্সড ফোর্স। ঠিক আছে? এই আনব্যালেন্সড ফোর্সকেই বাংলাতে যেমন ব্যালেন্স ফোর্সকে প্রমিত বলছে, তো আনব্যালেন্সড ফোর্স কি বলবে? অপ্রমিত বলবে, তাই না? অপ্রমিত। এবার দেখো অপশন নাম্বার সিতে প্রথমটা প্রমিত প্রমিত, পর্যায়ে 2 দেখো অপ্রমিত প্রমিত। তার মানে কি এই অপশনটাও তোমার কেটে গেল। এটাই তোমার কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি। আর রেলওয়ে বড় এই অপশনটাই তোমার সঠিক অ্যান্সার নিয়েছে, তাই না? চলো 3 নাম্বারটাও দেখে নিই, যখন তো দেখেছি। বলছে সবশেষে ব্লকটি চলমান হয় তখন এটি ধ্রুবক বেগ নিয়ে চলতে থাকে। ধ্রুবক বেগ নিয়ে মানে কি? কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছে। ধ্রুবক বেগ মানে এক সমান বেগ। নিউটন কি বলেছিল? নিউটনের প্রথম ল যে কোনো বস্তু যদি কি বলবো যে এক সমান বেগে চলে তো সে হয় চলতেই থাকবে, আর যদি থেমে যায় তো থেমেই থাকতে চাইবে। এখানে কি হয়? মানে বেগ কনস্ট্যান্ট হওয়া দরকার। মানে কতক্ষণ হচ্ছে? যতক্ষণ না তার মানে সেই বস্তুর উপর বাইরে থেকে কোনো বেগ লাগছে। বাইরে থেকে যদি বেগ না লাগে, বেগটা কি সমান বেগে চলবে। তো সমান বেগ মানেই কি? সেই প্রমিতই হয়ে গেল আবার আল্টিমেট। দেখো এই অপশন নাম্বার সিতে লাস্টে প্রমিতই দেওয়া আছে। তো এই জন্য এটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে মূল থেকে উপড়ে ফেলা একটি গাছকে রোদে ফেলে রাখা হয়েছিল। কয়েক ঘন্টা পর গাছটি শুকিয়ে দুর্বল হয়ে পড়েছিল। এর সম্ভাব্য কারণ কি হতে পারে? তো এটা গাছ ছেড়ে দাও, তুমি নিজের উপর ট্রাই করো। তুমি ধরো খাওয়া দাওয়া করে রাস্তার মধ্যে বেরোতে শুরু করলে দুপুরবেলা যখন প্রচুর রোদ। এবার তুমি কিছু দূর যাচ্ছ, যাওয়ার পর তোমার মধ্যে কি কি চেঞ্জেস হবে? সবার প্রথমে তোমার একটু ধরো দুর্বল দুর্বল লাগবে, তাই না? দুর্বল লাগবে। দুর্বলটা কেন লাগবে? কারণ তোমার পিপাসা লাগবে, তাই না? তখন তুমি জল খাওয়ার জন্য দোকানে দাঁড়াবে, জল খাবা, কোল্ড ড্রিঙ্কস খাবা, কিছু খাবা। ধরো সাপোজ তুমি জলটা পেলে না, আশেপাশে কোনো দোকান নাই আর তোমাকে যেতেই হচ্ছে। তো তুমি দুর্বল হবা, একটা সময় পর কি হবে? তোমার মাথা ঘুরে যাবে। যাদের একটু শরীর দুর্বল বেশি হয়ে মাথা ঘুরে যাবে, বা তুমি এনার্জি তোমার লস হয়ে যাবে, তাই না? মেইনলি কারণ কেন হচ্ছে? কারণ তোমার শরীরে জলের পরিমাণ কমে গেছে। খাবার তোমার পরিমাণে ঠিকই আছে। এবার সেম জিনিস তুমি গাছেও দিত। গাছ কি হয়? দাঁড়িয়ে থাকে নিচে, মাটির নিচে গাছ কিরকম এরকম শিকড় দিয়ে কি করে? জল ফল নেয়, খাবার দাবার নেয়। তো খাবারের মধ্যে আছে, কিন্তু মাটি থেকে যখন উপড়ে ফেলে দেওয়া হয়েছে তখন এই জল পাবে কোত্থেকে? খনিজ পাবে কোত্থেকে? তার মানে কি এর মধ্যে যে জাইলেমের যে পরিবহন সেটাই অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যাবে। তখনই না এটা শুকিয়ে যাবে। তোমার মধ্যে জল যদি না আসে তখনই না তুমি নেতিয়ে পড়বে। তো গাছের মধ্যেও তো সেম। তার মানে কি দেখো ফ্লোয়েম ফ্লোয়েম এই দুটোর তো কোনো ঘটনাই নাই এখানে। তো বাদ হয়ে গেল। বলছে জাইলেমের মধ্যে দিয়ে জল পরিবহন শুরু হয়েছে। জল যদি পরিবহন হতো তাহলে তো সতেজ না থাকতো। এ তো আর ঝিমিয়ে পড়তো না। তার মানে কি এটাও কেটে গেল। বলছে জাইলেমের মাধ্যমে জল পরিবহন বন্ধ হয়ে গেল। এটা তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? অপশন নাম্বার সি। আর রেলওয়ে বড় এটাই তোমার অ্যান্সার নিচে। ঠিক আছে? দেখো জাইলেম কি হয় বলো? জাইলেমে মনে রাখবা জ দিয়ে জাইলেম, জ দিয়ে জল। তাই তো? জ দিয়ে জাইলেম, জ দিয়ে জল। জাইলেম কি হয়? এটা হচ্ছে তোমার উড নামে জানা যায়। ঠিক আছে? জাইলেম জল কি হলো? মানে জল পরিবহন করে। জলের সাথে কি মিনারেলস ও পরিবহন করে, খনিজ। দেখো জাইলেমকে উড নামে জানা যায়। ঠিক আছে? আর জাইলেম ম্যাক্সিমাম কি হয়? মৃত কোষ দিয়ে তৈরি হয়। মৃত কোষ। কেমন? আর জাইলেম কি দিয়ে তৈরি হয়? একটা হয় ভেসেলস, একটা হচ্ছে ট্র্যাকিডস, একটা হচ্ছে জাইলেম ফাইবার। তাই তো? জাইলেম ফাইবার আর একটা হচ্ছে তোমার জাইলেম জাইলেম প্যারেনকাইমা। ঠিক আছে? এর মধ্যে মনে রাখবা ভেসেলস, ট্র্যাকিডস আর জাইলেম ফাইবার। ঠিক আছে? এই ৩ টাই হচ্ছে তোমার মৃত কোষ। কেমন? আর কিন্তু এই জাইলেম প্যারেনকাইমা যে আছে এটাই একমাত্র কি তোমার জীবিত কোষ। পরীক্ষায় তোমাদের অপশন দিবে নিম্নলিখিত কোনটি জীবিত কোষ? এই ৪ টাই অপশন দিবে। সঠিক অ্যান্সার কি মেরে আসবে? জাইলেম প্যারেনকাইমা। ঠিক আছে? আর ভেসেলস কি করে? ভেসেলস আর যে জাইলেম ফাইবার আছে, ঠিক আছে? এরা দুজন কি করে বলতো? এরা হচ্ছে গাছকে যান্ত্রিক শক্তি প্রদান করে। কি বললাম? যান্ত্রিক শক্তি প্রদান করে। যে ট্র্যাকিডস আছে এই মেইনলি তোমার জল আর খনিজের সংবহন মানে পরিবহন করে। ঠিক আছে? যদি জাইলেমের মধ্যে কি জিজ্ঞাসা করে তো মনে রাখবা ট্র্যাকিডস। ঠিক আছে? আর জাইলেম ফাইবার যে আছে, সরি জাইলেম
প্যারেনকাইমা যে আছে, এ কি করে? প্যারেনকাইমা হচ্ছে খাদ্য সংগ্রহ মানে স্টোর করার কাজ করে। বুঝতে পারলে? জাইলেম প্যারেনকাইমা। কেমন? তো এই কিছু, কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে ধাতুর অপক্ষয় প্রক্রিয়ায় কি ঘটে? দেখো ধাতুর যখন অপক্ষয় হয় না, মনে রাখবো ধাতুর অপক্ষয় একটা খুবই ধীর প্রক্রিয়া, বুঝলে তো? খুব আস্তে, আস্তে হয়। আর যখন মানে অপক্ষয়ের আগে ধাতু কি হয়? শুদ্ধ অবস্থায় থাকে। ঠিক আছে? শুদ্ধ অবস্থায় থাকে কিন্তু যখন এর অপক্ষয় শুরু হয়ে যায় তারপরে কি হয়? ধাতুটা বিশুদ্ধ হয়ে যায়। আর যখন এ বিশুদ্ধ হয়ে যায় কিনা তখন এর নিজের মানে সব ভেতরের জিনিস তৈরি মানে বাইরে আনতে থাকে। যেমন কি ধরো লোহা আছে, ঠিক আছে? লোহা যখন ধরো বাইরে অনেক দিন ধরে পড়ে আছে। এবার পড়ে থাকার ফলে কি হয়? তার মধ্যে কি জলীয় বাষ্প চলে আসবে। তারপরে কি অক্সিজেন চলে আসবে। তো অক্সিজেন এইসব কিছু আসার কারণে কি হয়ে যাবে বলতো? মানে তখন শুদ্ধ থাকবে না, বিশুদ্ধ হয়ে যাবে। বিশুদ্ধ থেকে কি তৈরি হবে? ফেরিক অক্সাইডের নির্মাণ করবে। ফেরিক অক্সাইড। ঠিক আছে? তারপর ধরো আমাদের বাড়িতে তো দেখেছো না? ঠাকুরের ঘটি আছে যেটাতে জল দেয়। ঠাকুরের ঘটি ম্যাক্সিমাম দেখবে তোমার তামারই হয়। এবার এই তামার উপর অনেক দিন ধরে রেখে দিবা কিনা তো কি হয়? ওর উপর একটা কি বলবো? সবুজ রঙের আস্তরণ পড়ে যায়, তাই না? এই সবুজ রঙের যে আস্তরণ পড়ে ওটা কি হয়? কপার যখন বাইরে পড়ে থাকে তখন ক্যালসিয়াম মানে সরি কার্বন ডাই অক্সাইডের সাথে অভিক্রিয়া করে কপার কার্বনেটের নির্মাণ করে। ঠিক আছে? কপার কার্বনেটের নির্মাণ করে। তারপর তুমি ধরবা যে ধরো আমাদের বাড়িতে কি বলবো? মানে চাঁদির কোনো জিনিস আছে তো? চাঁদির কোনো জিনিস অনেকদিন বাইরে রাখবা। তো আমাদের পরিবেশের মধ্যে মানে বাইরে হাওয়াতে কি হাইড্রোজেন সালফাইডের মানে ঘুরে বেড়ায়। যেমন অক্সিজেন ঘুরে বেড়ায়, কার্বন ডাই অক্সাইড ঘুরে বেড়ায়, সেরকম হাইড্রোজেন সালফাইডও ঘুরে বেড়ায়। এই যখন সিলভারের সাথে তোমার অভিক্রিয়া করে না, মানে চাঁদি জিনিসের সাথে তখন কি হয়? সিলভার সালফাইডের নির্মাণ করে। ঠিক আছে? আর সিলভার সালফাইড যেই মানে নির্মাণ করবে তখনই দেখবে চাঁদি তোমার কি হয়? কালো রঙের হয়ে যায়। আর এইসব জিনিস কেন হচ্ছে? কারণ এই শুদ্ধ ধাতুগুলো যখন পরিবেশগত উপাদান সাথে মিশছে তখন কি করছে? তো মানে বিভিন্ন এই যেমন কি অক্সাইড তৈরি করে নিলো, কপার কি কার্বনেট তৈরি করে নিলো, সিলভার কি সালফাইড তৈরি করে নিলো। তো এইসব জিনিস মানে চেঞ্জ করে নিচ্ছে নিজের মধ্যে। ঠিক আছে? তো অপশন দেখো বলছে কম তাপমাত্রায় ধাতু গলে যাবে। না ধাতু গলার জন্য ভাই তোমার অনেক ম্যাক্সিমাম টেম্পারেচার লাগবে। কম তাপমাত্রায় ধাতু গলে না। বলছে অ্যাসিডের সাথে বিক্রিয়ার মাধ্যমে ধাতুগুলির ওজন বৃদ্ধি পায়। দেখো ওজন বৃদ্ধি পায় না। ঠিক আছে? যখন অপক্ষয় হয় কিনা ওজন কমে যায়। কিন্তু তুমি মরিচা যদি বলো কিনা এটা তো ফেরিক অক্সাইড কি মরিচায়। যখন এর মধ্যে মরিচা যখন লোহার মধ্যে তখন কি হয়? সাময়িক মানে কিছু সময়ের জন্য কি ওজন ওর ১ম এ বেড়ে যায়। বুঝতে পারলে? এই জিনিসটা হয়। তো এটাও কি তোমার কারেক্ট অ্যান্সার হবে না? বলছে পরিবেশগত উপাদানগুলির সংস্পর্শের মাধ্যমে ধাতুগুলি তাদের অক্সাইড, সালফাইড বা কার্বনেটে রূপান্তরিত হয়। একদম সিদ্ধ। দেখো তো এই কি হলো? লোহা থেকে কি হলো? ফেরিক অক্সাইড তৈরি করলো। কপার থেকে কি হলো? কপার কার্বনেট তৈরি হয়ে গেল। সিলভার থেকে কি হলো? সিলভার সালফাইড তৈরি হয়ে গেল। এইসব জিনিসে কি রূপান্তরিত হয়ে গেল। তো ধাতুগুলি স্থায়ীভাবে তাদের রং পরিবর্তন করে। দেখো রং পরিবর্তন তো অবশ্যই করে। যেমন কি কপার সালফেট ১ম এ কি কপার কি হয়? লাল খয়েরি টাইপের হয়। কিন্তু যখন কার্বনেট হয়ে যায় তখন কি সবুজ রঙের হয়ে যায়। সিলভার কি হয়? চকচকা টাইপের হয়। কিন্তু যখন মানে রিঅ্যাকশন করে তখন কি কালো রঙের হয়ে যায়। তখন কি রং তো পরিবর্তন করে। কিন্তু এটাকে তুমি এর উদাহরণ বলতে পারব না। তাই না? এটা কি হচ্ছে? তুমি বাইরে রোদের মধ্যে যাচ্ছ কালো হয়ে যাচ্ছ। তো কালোটা কি তোমার অ্যাকচুয়ালি ব্যক্তিত্ব? ব্যক্তিত্ব তো না। ব্যক্তিত্ব কি? তুমি ভেতরে আলাদা রকম। সে রোদে পড়ে তুমি কালো হয়ে গেছো। সেম তোমার আয়রন তো এখানে শুদ্ধ পদার্থ। কিন্তু যখন অনেকদিন মানে বাইরে বায়ুর সংস্পর্শে থাকে তখন তো এরা নিজের রূপ চেঞ্জ করে নিচ্ছে না? তো অ্যাকচুয়ালি তো এই অক্সাইড মানে এটা তো তার আসল ব্যক্তিত্ব না। আসল ব্যক্তিত্ব কি লোহা। তাই না? তো এই জিনিসগুলোই হয়। তাই রং পরিবর্তনকে আমরা এটার সংজ্ঞা বলতে পারি না। এটা একটা রূপ বলতে পারি বা এটার কি বলবো? এটার একটা গুণ বলতে পারো। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে জীবের যৌন জননের সঠিক বৈশিষ্ট্যটি কি? দেখো যৌন জননে কি হয়? বলছে এটি জন্মগতভাবে প্রচুর সংখ্যক অপত্য জীব সৃষ্টি করে একদমই না। অপত্য জীব সৃষ্টি করে তোমার কি হচ্ছে অযৌন প্রজনন যেমন অ্যামিবা, ইউগ্লিনা, হাইড্রা এরা কি করে অনেক একসাথে অনেক প্রজনন করতে পারে। কিন্তু মানুষ কি পারে? একবারে ১ বার তো ২ টো। হাতি কি একবারে ১ টা ২ টো। মানে যেগুলো ইউক্যারিওটিক জীব হয়। মানে যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। বলছে এটি দীপিতা ধর্মের মধ্যে ২ জনিতর জীবের ডিএনএ একত্র হয়। একদম একটা কি থাকে? একটা মেল গ্যামেট থাকে, একটা ফিমেল গ্যামেট থাকে। এরা যখন একসাথে মিলে তখন কি হয়? এদের হচ্ছে জাইগোটের নির্মাণ হয়, তাই না? জাইগোট থেকে কি হয়? ভ্রূণের তৈরি হয়। ভ্রূণ থেকে তোমার বাচ্চা হয়, বড় হয়, মৃত্যু হয়। এই প্রসেস চলতে থাকে। মানে দুজন দুটো গ্যামেট তো তোমাদের প্রয়োজনই হবে। এটাই বলছে তো, এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার, তাই না? বাকি এটি ক্রমাগত একজন জনিত জীবের ডিএনএ অপত্য জীবের মধ্যে সঞ্চার করে না। এটা অযৌন প্রজনন। এটি জনিত জীবের মতনই অপত্য জীব সৃষ্টি করে একদমই না। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে নিম্নোক্ত কোনটি বৃদ্ধি পেলে একটি পরিবাহীর রোধ বৃদ্ধি পাবে? দেখো পরিবাহীর রোধ যে আছে না ৪ টা জিনিসের উপর নির্ভর করে। ১ম তো হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে? তাপমাত্রার সাথে পরিবাহীর রোধ একদম সমানুপাত সম্পর্কে থাকে। মানে কি তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধও বাড়বে। তাপমাত্রা যদি কমে তো পরিবাহীর রোধ কি হয়? কমে যাবে। দ্বিতীয় হচ্ছে তোমার পদার্থের প্রকৃতি, ঠিক আছে? পদার্থের প্রকৃতি। এটা কি হয়? এটা বিভিন্ন ধরনের মানে বিভিন্ন পদার্থের বিভিন্ন ধরনের রোধ হয়। যেমন কি তুমি যদি সোনার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত করো তো যে রোধটা লাগবে অ্যালুমিনিয়ামের মধ্যে দিয়ে করো সেটা আলাদা লাগবে। মানে প্রভাব তো পড়ছে না? তো তার মানে কি এটা হচ্ছে তোমার কোনো প্রতিরোধের উপর কোনো প্রভাব ফেলে না। কিন্তু কি বিভিন্ন পদার্থের প্রতিরোধ বিভিন্ন ধরনের হয়। তারপর ৩ নাম্বার হয়ে গেল তোমার মনে রাখবা দৈর্ঘ্য। ঠিক আছে? দৈর্ঘ্য।
এটাকে ইংরেজিতে কি বলে? লেন্থ বলে। এটা কি সমানুপাত সম্পর্কে থাকে তোমার হচ্ছে প্রতিরোধের সাথে। মানে কি যদি দৈর্ঘ্য বাড়ে তো প্রতিরোধ বাড়বে, যদি দৈর্ঘ্য কমে তো প্রতিরোধ কমবে। ঠিক আছে? আরেকটা হচ্ছে তোমার অনুপ্রস্থ কাঠের ক্ষেত্রফল। ঠিক আছে? এর সাথে যে রোধ হয় ক্ষেত্রফল এর সাথে কি ব্যস্তানুপাত সম্পর্কে থাকে। ঠিক আছে? 1/r। মানে কি যদি ক্ষেত্রফল বাড়ে তাহলে কি হয়? প্রতিরোধ কমবে। যদি ক্ষেত্রফল কমে যায় তাহলে প্রতিরোধ বেড়ে যাবে। মানে যদি ২ আর ৩ টাকে আমরা মার্জ করে দিই তাও কি বললাম? যে ধরো এরকম একটা তার আছে, ঠিক আছে? এই ছোট তার তো এর মধ্যে দিয়ে যদি ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হয়, তাহলে কি এর রোধটা ধরো যেটা আছে এবার ধরো আমি এর তারটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে? তার মানে কি এর রোধটা আবারও বেড়ে যাবে। তো এইজন্য কি সমানুপাত সম্পর্কে আছে। দ্বিতীয় বলছে ক্ষেত্রফল। ধরো ১ম এ আমি এই তার দিয়ে পার করছিলাম, ঠিক আছে? এবার দ্বিতীয় ক্ষেত্রে আমি এত বড় একটা তার নিলাম, মোটা তার। তো এর মধ্যে দিয়ে পার হতে যেই রোধটা লাগবে তো এর মধ্যে পার হতে কি তার থেকে কম রোধ লাগবে, তাই না? তার মানে কি যদি ক্ষেত্রফল বৃদ্ধি পায় তো রোধের পরিমাণ কি অটোমেটিক কমে যাচ্ছে। তো এই দুটোকে মার্জ করার পর আমরা কি পেয়েছিলাম? আর সমানুপাতি হয় এল এর, আর আর সমানুপাতি কি হয়? 1 বাই সরি আর সমানুপাতি ক্ষেত্রফল এরিয়া সমানুপাতি হয়, সরি আর হচ্ছে এর ব্যস্ত অনুপাত, ঠিক আছে? এই দুটো যদি আমরা নিই তাহলে এইভাবে লিখতে পারি আর, এক সেকেন্ড, এটাকে আমরা এইভাবে লিখতেই পারি যে আর সমানুপাতি হচ্ছে এল বাই এ। এবার আমরা কি জানি সমানুপাতিক চিহ্ন সরানোর জন্য একটা কি হয়? কনস্ট্যান্ট মান নিতে হয়। তো এখানে কনস্ট্যান্ট মান আমি নিলাম রো, ঠিক আছে? আর সমান সমান রো এল বাই এ। এখানে রো এল কি, এই রোটা কি, এ হচ্ছে এই তারের একটা বিশিষ্ট গুণ যেটাকে আমরা কি বলি? রোধাঙ্ক বলি, তাই না? রোধাঙ্ক। কেমন? এই জিনিসটা মনে রাখবা। তো চলো এবার দেখো অপশনে কি দিয়েছে। যে বলছে একটি পরিবাহীর রোধ বৃদ্ধি পাবে। বলছে পরিবাহীর তাপমাত্রা, একদম ঠিক, তাপমাত্রা বাড়লে বৃদ্ধি পাবে। তো প্রথমটা কি ঠিক আছে। বলছে পরিবাহীর দৈর্ঘ্য, একদম ঠিক, দেখো দৈর্ঘ্য বাড়লেও বৃদ্ধি পাবে, এটাও একদম ঠিক আছে। বলছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে বৃদ্ধি হবে না। পরিবাহীর ক্ষেত্রফল যদি বৃদ্ধি হয় তাহলে কি হয়? রোধ কি হবে? কমে যাবে। কারণ কি ব্যস্তানুপাত সম্পর্কে আছে। তার মানে কি এটা তোমার কারেক্ট অ্যান্সার হবে না। এবার দেখো অপশনে কি বলছে। অপশন ২, ৩ একদমই ভুল। শুধুমাত্র ৩ ভুল। বলছে শুধুমাত্র ১ এবং ৩ একদম ঠিক। অপশন নাম্বার সি, তাই না? তো একদম তোমার কি প্রুভ হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নতুন কার্তেসীয় চিহ্নের রীতি অনুসারে একটি আলোক রশ্মি বস্তু থেকে লেন্সে আপাতিত হওয়ার ক্ষেত্রে বস্তুটি সর্বদা এমনভাবে স্থাপন করা হয় যেন, দেখো কার্তেসীয় চিহ্ন মানে কি? সাইন কনভেনশন রুল, ঠিক আছে? সাইন কনভেনশন রুল কি হয়? এটাকে তোমার বলা হয় কি? প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে? প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে? এটা হচ্ছে একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, যেটা তুমি ধরতে পারো। তো দেখো এটাকে এই সাইডে, এই যে মাঝখানে দাগটা আছে তার এই সাইডে যেটা থাকে সেটাকে আমরা ডান দিক বলি, আর এই সাইডে যেটা থাকে সেটাকে আমরা কি বলবো? বাম দিক বলবো, ঠিক আছে? দেখো যে কোনো জিনিস বস্তুকে তোমার এইদিকে রাখা হবে, ঠিক আছে? কোনো আলোক রশ্মি আসবে এদিক থেকে, কোনো ইলেকট্রিক আসবে এদিক থেকে, কোনো ট্রেন আসবে এদিক থেকে, গাড়ি আসবে এদিক থেকে, কুকুর বিড়াল ছাগল যাই আসবে সেই আসবে তোমার বাম দিক থেকে। ডান দিকে কি হবে? শুধুমাত্র তোমার নির্মাণ হবে, প্রতিবিম্ব, ঠিক আছে? প্রতিবিম্ব নির্মাণ হবে, এটাই হচ্ছে ডান দিকের কাজ। বাকি বাম দিক থেকে সবকিছু আসবে। এবার কি হয়? ধরো এই প্রিন্সিপাল অ্যাক্সিস আছে, তো এই প্রিন্সিপাল অ্যাক্সিসের যদি উপরে প্রতিবিম্ব তৈরি হয় তাহলে সেটা কি হবে? কাল্পনিক, কাল্পনিক। আর যদি এই প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে প্রতিবিম্ব তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে? বাস্তবিক, ঠিক আছে? বাস্তবিক। তো কাল্পনিক কখনো উল্টো হয় না। পৃথিবী উল্টো হয়ে যাবে, কাল্পনিক উল্টো হবে না। তো কাল্পনিক সবসময় কি হয়? সোজা হয়, ঠিক আছে? আর বাস্তবিক কি হয়? যেহেতু নিচে তৈরি হচ্ছে তো উল্টো তৈরি হবে। তো এই যে দুটো মানে কমন জিনিস একদম জেনে নাও, ইউনিভার্সাল ট্রুথ জেনে নাও। তারপর দেখো বাম দিকের মান অলওয়েজ তোমার নেগেটিভ হবে, ঠিক আছে? সবসময় তোমার নেগেটিভ হবে। আর ডান দিকের মান কি হবে? তোমার পজিটিভ হবে। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এটাও জেনে নাও, ঠিক আছে? এইসব জিনিসগুলো আছে। এবার দেখো বস্তুকে তুমি উপরেও রাখতে পারো, নিচেও রাখতে পারো, সেটা কোনো ব্যাপার না। তোমাকে বলে যে শুধুমাত্র আমি উপরেই বস্তু রাখবো, না। যেমন তুমি ধরো অবতল দর্পণ, ঠিক আছে? আলোক রশ্মি আসছে, এটা কি পোল, ফোকাস, সেন্টার অফ কার্ভেচার। আমি এখান দিয়ে একটা আলোক রশ্মিকে নিয়ে আসি তখন কি এটা ফোকাস হয়ে পার হবে। যদি আমি নিচ দিয়ে নিয়ে যাই তাও সেটা কি ফোকাস হয়ে পার হবে। তার মানে কি উপর নিচ কোনো ম্যাটার করছে না, বুঝতে পারলে? এবার চল সেই বাম দিকে যেটা আছে, বাম দিকে সবসময় যে বস্তু আছে সেটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি, ঠিক আছে? আর প্রতিবিম্ব যেটা তৈরি হয় সেটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি। এটা মনে রাখবা। বস্তুকে সবসময় ইউ দিয়ে ডিনোট করা হয়, প্রতিবিম্বকে সবসময় ভি দিয়ে ডিনোট করা হয়, কেমন? এবার চলো অপশন আছে, দেখো অপশন দেখো কি কি বলছে। প্রথম যেটা বলছে যে যাতে বস্তুটি লেন্সের বাম দিকে থাকে। দেখো বস্তুটা লেন্সের বাম দিকে তো অবশ্যই থাকবে। তো এটাকে আমরা এখন পেন্ডিং এ রাখছি, বাকিগুলো দেখে নিই কি বলছে। বলছে যাতে বস্তুটির দূরত্ব সর্বদা ধনাত্মক। এটা তো প্রথমেই বলবো বস্তুকে ইউ দিয়ে দেখানো হয়, এটা অলওয়েজ নেগেটিভ হয়। তার মানে কি এটা তোমার কেটে গেল। বলছে যাতে বস্তুটি সর্বদা প্রধান অক্ষের উপরে থাকে। দেখো সর্বদা প্রধান অক্ষের উপরে থাকবে না। আমি তোমাকে কি বললাম? যে উপর দিয়েও নিয়ে যেতে পারি, নিচ দিয়েও নিয়ে যেতে পারি। তো সর্বদা বলাটা ভুল, তাই না? তার মানে কি এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করি তাহলে এটা কি বেসিক ভুল হয়ে যাচ্ছে। বলছে যাতে আলোক রশ্মি ডান দিক থেকে লেন্সের উপর আপতিত হয়। ডান দিকে কি হয়? কি বললাম? শুধুমাত্র প্রতিবিম্ব তৈরি হয়, তাছাড়া কোনো কাজ নেই। তার মানে কি এটাও তোমার কেটে গেল। তো সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার এই তোমার কারেক্ট হবে। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো।
বলছে নিচের কোন বিকল্প বংশানুসরণ সম্পর্কে মেন্ডেলের সিদ্ধান্তকে সঠিকভাবে উপস্থাপন করে? দেখো মেন্ডেল কি করেছিল বলো তো? মেন্ডেল যখন রিসার্চ করছিল মটর গাছ নিয়ে তখন ও হচ্ছে জিন শব্দের প্রয়োগ তখনও হয়নি। ঠিক আছে? তখন জিনকে কি বলা হতো? ফ্যাক্টর বলা হতো। কেমন? ফ্যাক্টর বলা হতো। আর মেন্ডেল কি বলেছিল বলো তো? যে চারিত্রিক যে বৈশিষ্ট্য যেকোনো জিনের বা ফ্যাক্টরের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য মিনিমাম ১ জোড়া, ঠিক আছে? ১ জোড়া তোমার ফ্যাক্টরের প্রয়োজন পড়ে। দেখো কোন অপশন এটা দিচ্ছে? বলছে প্রতিটি প্রলক্ষণ একটি প্রভাবককেই মানে ফ্যাক্টরকেই বাংলাতে প্রভাবক বলে। ঠিক আছে? যে প্রতিটি প্রলক্ষণ একটি ক্রোমোজোমের একদমই না। যে প্রতিটি প্রলক্ষণ ২ টি প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা একদম ঠিক। অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? বলে দিয়েছে যে ১ জোড়া জিনিস দরকার পড়ে। তাই না? তো এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দেখো মেন্ডেল যখন মানে রিসার্চ শুরু করেছিল, কি বললাম? জিন শব্দের তখন প্রয়োজন মানে সৃষ্টিই হয়নি। তখন ফ্যাক্টর বলতো। মানে তুমি একটা নরমাল দেখো, একটা ছেলে যখন কি হয়? প্রেম করার আগে কি হয়? ভালো ছেলে। আমরা নাম দিই। যখন প্রেম করছে তখন কি তাকে রোমিও বলি, মজনু বলি, কিছু একটা বলি। যখন প্রেম ব্রেকআপ হয়ে যায় তখন তাকে আমরা কি বলি? দেবদাস বলি। মানে একটা জিনিসেরই ৩ টা নাম। সেম জিনিস এখানেও। যখন মেন্ডেল রিসার্চ শুরু করেছিল তখন জিন শব্দ জানতো না। তখন কি বলতো? ফ্যাক্টর বলতো। তারপর আস্তে, আস্তে যখন একটু ডেভেলপ হলো তখন সেটাকে কি জিন বলতে শুরু করলো। জিন বলার পর সবার শেষে এখন যে নামটা দিয়েছে সেটাকে আমরা অ্যালিল বলি। ঠিক আছে? অ্যালিল। এখন বর্তমানে কি নাম মানে চর্চাতে আছে? সেটা হচ্ছে অ্যালিল। ঠিক আছে? আচ্ছা তোমাদেরকে জিজ্ঞেস করে যে মেন্ডেল মটর গাছকেই কেন মানে ওর মানে রিসার্চ এর জন্য নিয়েছিল? তো মনে রাখবা যে মটর গাছের যে মানে দিন সংখ্যা যে বাঁচার যে দিন সেটা থেকে ৩ থেকে ৪ মাস হয়। ঠিক আছে? আর মটর গাছে কি হয়? অনেক ধরনের গুণ থাকে। মানে গুণের প্রচুর থাকে। মানে এক ধরনের গুণ ৪, ৫, ৬ রকমের গুণ থাকে। এইজন্য মেন্ডেল কি মটর গাছকেই নিয়েছিল। আর মটর গাছের উপর সে টোটাল ৭ বছর রিসার্চ করেছিল মনে রাখবা। এই কোয়েশ্চেনটাও জিজ্ঞেস করে কত বছর রিসার্চ করেছিল? ৭ বছর রিসার্চ করেছিল। রিসার্চ করার পর সে বলেছিল কি যে না মানে নির্দিষ্ট একটা বৈশিষ্ট্যের জন্য ২ টো ফ্যাক্টর বা ২ টো প্রভাবক দ্বারা দায়ী হয়। যদি ফ্যাক্টর সেম হয় মানে একটা ধরো দুটোই বড় টি আছে। যদি ফ্যাক্টর সেম হয় তখন এটাকে সে কি নাম দিয়েছিল জানো? হোমোজাইগাস। হোমো হোমোজাইগাস, জাইগাস। ঠিক আছে? আর একটা হয় কি মানে কি বলবো আলাদা ফ্যাক্টর থাকে মানে একটা বড় টি একটা ছোট টি নিলাম। তো এটা কি হলো? আলাদা ফ্যাক্টর হলো। এটাকে কি বলে? হেটেরোজাইগাস। ঠিক আছে? হেটেরোজাইগাস এই নাম দিয়েছিল। এবার এই যখন ৭ বছর রিসার্চ করেছিল না? ৭ বছর রিসার্চ করার পর ওই ৩ খানা সূত্র আমাদেরকে দিয়েছিল। একটা হচ্ছে তোমার ল অফ ডমিনেন্স, ঠিক আছে? একটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন, একটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে? এই ৩ টাকে তুমি এইভাবে ধরো। ধরো এখন বিশ্বকাপ ক্রিকেট খেলা চলছে টি-২০, তাই না? টি-২০ তে কি হয়? আমি ল অফ ডমিনেন্স এর কথা বলছি। ঠিক আছে? বিশ্বকাপে কি হবে? অনেকগুলো টিম একসাথে খেলতে এসছে, ২০ খানা টিম খেলতে এসছে। কিন্তু এই ২০ খানা টিম যে একসাথে আছে, এই একসাথে থাকার ফলেও কি হচ্ছে? একটাই যে টিম হবে যে কাপ পাবে, তাই না? বাকিগুলো কি হবে? কাপ পাবে না। মানে একটা টিম কি করবে? নিজের যে ট্যালেন্ট সেটা ওই মানে শো করতে পারবে। বাকিগুলো যেহেতু হেরে যাচ্ছে, তার মানে কি ওদের ট্যালেন্ট মানে ১ম যে ডমিনেট করছে, যে কাপ পাবে সে তো উইনার। বাকিদেরকে আমরা কি বলব? লুজার। তাই না? ল অফ ডমিনেন্স ঠিক সেই জিনিসটাই হচ্ছে। এখানে কি বলা হয়? যখন বিভিন্ন প্রকারের অ্যালিল মানে কি বললাম? তুমি জিন ধরে নাও। যখন বিভিন্ন প্রকারের জিন একসাথে থাকে, ওয়ার্ল্ড কাপে একসাথে আছে তখন কি হয়? ওই ওয়ার্ল্ড কাপের মধ্যে যেকোনো একটা টিমই কি করে নিজের গুণ মানে একটা টিমই গুণ মানে কাপ পায়। সেরকম কি করে? যখন অনেকগুলো অ্যালিল একসাথে থাকে, তার মধ্যে যেকোনো একটা অ্যালিলই থাকে যে তার গুণকে কি প্রকাশ করতে পারে। আর বাকিগুলো কি হয়? বাকি গুণগুলো কি চাপা পড়ে যায়, তাই না? যেহেতু এই একজনই নিজের মানে প্রভাবী হয়ে যাচ্ছে, সেইজন্য একে আমরা ডমিন্যান্ট অ্যালিল বলি। ঠিক আছে? আর যে তোমার হেরে যাচ্ছে, লুজার হয়ে যাচ্ছে, তাকে আমরা কি বলি? রিসেসিভ অ্যালিল। ঠিক আছে? এটা হয়ে গেল ল অফ ডমিনেন্স। এবার ল অফ ডমিনেন্স থেকে যখন ল অফ সেগ্রিগেশন যাচ্ছে সেকেন্ড পর্যায়ে। দেখো এখানে ওয়ার্ল্ড কাপ খেলা হয়ে গেল। ওয়ার্ল্ড কাপ খেলার পর একটা টিম কাপ পেয়ে গেল। কাপ পাওয়ার পর বাকি যে সবকটা টিম আছে সে কি হলো? সেখান থেকে কি মানে এই মানে মাঠ থেকে কি সে সবাই নিজের দেশে ফিরে যাবে। অস্ট্রেলিয়া চলে যাবে, সাউথ আফ্রিকা চলে যাবে। তারপর আতঙ্কবাদীরা পাকিস্তান চলে যাবে। এরকম হবে। সেম ল অফ সেগ্রিগেশন এ সেটাই হয়। এখানে কি বলে যখন মানে বিপরীত বৈশিষ্ট্যের যে অ্যালিল গুলো থাকে মানে কি যেসব টিমগুলো হেরে গেছে ওগুলোকে আমরা বিপরীত বৈশিষ্ট্য ধরে নিচ্ছি। বিপরীত বৈশিষ্ট্যের অ্যালিল কি হয়? পরবর্তী প্রজন্ম মানে এটা হচ্ছে ১ম প্রজন্ম, এটা হচ্ছে ২য় প্রজন্ম। ২য় প্রজন্মে কি হয়? যদি একসাথে থাকে, এখানে তো একসাথে ছিল। পরবর্তী প্রজন্মে কি হয়? সেগুলো সব আলাদা, আলাদা হয়ে যায়। মানে কি সবাই নিজের দেশে চলে যায়। এটাকে আমরা কি বলি? ল অফ সেগ্রিগেশন। আর এই ল অফ সেগ্রিগেশন তোমার কেন হয় বলো তো? এটা হচ্ছে মনো হাইব্রিড ক্রসের জন্য হয়। ঠিক আছে? জিজ্ঞেস করো তোমার মনো হাইব্রিড ক্রস কোথায় হয়? তো তুমি কি বলবা? ল অফ সেগ্রিগেশন এ হয়। এবার দেখো ল অফ সেগ্রিগেশন এ কি আলাদা, আলাদা হয়ে গেল। সবাই নিজের দেশে চলে গেল। এবার দেশে চলে যাওয়ার পর চলে আসছে ল অফ ইন্ডিপেন্ডেন্স। যখন নিজের দেশে চলে এলো তখন আসার পর কি বিভিন্ন দেশ এবার যার তার সাথে ক্রিকেট খেলবে। অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার সাথে খেলবে, কোনো সময় অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে, কোনো সময় অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে খেলবে, সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের সাথে খেলবে। মানে কি এরা স্বাধীন এখন যে যার সাথে খেলতে পারে। ল অফ ইন্ডিপেন্ডেন্স এ সেম জিনিসই হয়। এখানে কি হয়? যে বিপরীত অ্যালিল গুলো ছিল সেটা কি হয়? এই প্রজন্ম থেকে আবার যখন এই প্রজন্মে আসবে তখন কি এরা যেকোনো অ্যালিলের সাথে কি বলবো মানে সংযুক্ত হওয়ার জন্য স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। মানে এ তো এখন একা। এ এখন একা মানে কি এখন সবার। যার সাথে দরকার হবে তার সাথে খেলে নিবে। বুঝতে পারলে? সেম জিনিস যেটা এখানে হচ্ছে যে অন্যান্য বিভিন্ন দেশের সাথে খেলছে ট্রাই সিরিজ বা তুমি যাই বলো টি-২০, ওডিআই সেম জিনিস ল অফ ইন্ডিপেন্ডেন্স এ হচ্ছে। ঠিক আছে? আর এই জিনিসটা কেন হয় মনে রাখবা এটা তোমার হয় মানে কি বলবো হাইব্রিড ক্রসের জন্য। হাইব্রিড।
মনোহাইব্রিডকে কি বলে? একসংকর। আর ডাইহাইব্রিডকে কি বলা হয়? দ্বিসংকর। আর এখান থেকে তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করবে, খুবই সবথেকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করবে যে মনোহাইব্রিড যেখানে আছে ওখানে হয় কি, একটা হয় কি বলবো ফিনোটাইপ, ঠিক আছে? একটা হয় ফিনোটাইপ, একটা হয় জেনোটাইপ। ফিনোটাইপ কি হয় যে এটা হচ্ছে বাইরের গুণকে দেখায়, আর জেনোটাইপ কি হয় ভেতরের গুণকে দেখায়, ঠিক আছে? ভেতরের ফিনোটাইপ মানে কি, যেমন তুমি ধরো যে পাকিস্তানিরা আছে, তো ফিনোটাইপ মানে বাইরের গুণ দেখাচ্ছে, পাকিস্তানি বাইরের গুণে তো ওদের দেখে কি লাগে, মানুষ লাগে। কিন্তু জেনোটাইপ ভেতরের গুণে ওরা তো আতঙ্কবাদী না, ব্যাপারটা সেম। তো এখান থেকে জিজ্ঞেস করে যে মনোটাইপের আছে মানে মনোডাইভ মানে সরি মনোহাইব্রিড ক্রস, ঠিক আছে? মনোহাইব্রিড সরি এটা আছে মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রসের ফিনোটাইপ রেশিও কত হয়? তো তোমাদেরকে জিজ্ঞাসা করে মনে করো 3:1, ঠিক আছে? আর জেনোটাইপ রেশিও কত হয়? 1:2:1। মানে কি মনোটাইপে মনোহাইব্রিডে কি হচ্ছে, ফেনোটাইপে হচ্ছে 3:1 আর জেনোটাইপে হচ্ছে 1:2:1। সেম তোমার ডাইহাইব্রিডেও জিজ্ঞেস করে, ডাইহাইব্রিডে যদি মনোটাইপ জিজ্ঞেস করে, সরি ফিনোটাইপ যদি জিজ্ঞেস করে, ফিনোটাইপ কি মনে রাখবা? 9:3:3:1। আর জেনোটাইপ যদি জিজ্ঞেস করে তো কিছুই না, প্রথমে তুমি 121 লিখে দাও, শেষে তুমি 121 লিখে দাও, আর মাঝখানে দুটো যোগ করে দাও 242। এবার প্রত্যেকটা সংখ্যার মাঝখানে সমানুপাত লিখে দাও, মানে কি 1:2:1, 2:4:2, 1:2:1। কিন্তু এই যে জেনোটাইপ এখন পর্যন্ত তোমাদের পরীক্ষাতে আসেনি, মানে এখন অব্দি পরীক্ষাতে আসেনি, কোনো পরীক্ষাতে আসেনি। কিন্তু হ্যাঁ এই ফিনোটাইপ, জেনোটাইপ আর এই মানে কি ডাইহাইব্রিডের ফিনোটাইপ, এই তিনটা তোমাদের খুব পরীক্ষাতে এসছে, বুঝতে পারলে তো? এই কি পয়েন্ট তোমরা মনে রেখো। তো এটা সঠিক অ্যান্সার কি বলছিলাম? অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচে উল্লিখিত পদার্থের পরিমাপযোগ্য ধর্ম এবং তার এসআই এককের কোন জোড়াটি ঠিক? দেখো চাপের নিউটন হয় না, চাপের কি হয়? পাস্কেল, তাই না? পাস্কেল, তার মানে এটা ভুল। আয়তনের ঘন সেন্টিমিটার হয় না, আয়তনের হয় মিটার কিউব, তার মানে কি এটাও ভুল। তাপমাত্রা ক্যালোরি হয় না, এটা কি হয়? তাপমাত্রা কেলভিন, কেলভিন। আর এই তিনটা যেটা দেওয়া আছে না, এগুলো সব হচ্ছে কি সিজিএস মাত্রা। তো সঠিক অ্যান্সার কি হবে? ঘনত্ব, মানে ডেন্সিটিকে আমরা কি দিয়ে দেখাই? কেজি পার মিটার কিউব, তাই না? এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ। তোমাদের জিজ্ঞাসা করে জলের ঘনত্ব কত, তোমরা কি বলবা? 1000 কেজি, কেজি পার মিটার কিউব। যদি বলে বরফের ঘনত্ব কত, তোমরা কি বলবা? 900 কেজি, 900 কেজি পার মিটার কিউব, ঠিক আছে? এই দুটো তোমাদের জিজ্ঞেস করে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে আর্গন 1840, আর্গন 1840 দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে ক্যালসিয়াম 20 আর 40। বলছে এটা কি? দেখো এমন তত্ত্ব বা এমন এলিমেন্ট যাদের পারমাণবিক ভর আলাদা থাকে, মানে এক থাকে কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা। কি বললাম? এমন তত্ত্ব যাদের পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু পারমাণবিক ভর এক সমান থাকে, তাকে আমরা আইসোবার হিসাবে জানি। তো এটা সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি। যেমন তুমি ধরো যে কার্বন আছে, মানে এটারই তুমি দেখো 40-40 আলাদা হয়ে যাচ্ছে। কার্বনের তুমি দেখো কার্বনের কি হয়? 6-14, তাই না? তারপর তুমি নিউট্রনের দেখে নাও, সরি নাইট্রোজেনের দেখে নাও, এটাও কি 7-14, মানে এটা কি হয়? আইসোটোপ হচ্ছে, তাই না? কার্বনের কি হয়? অ্যাকচুয়ালি তো 6-12 হয়, তাই না? 6-12 কিন্তু এটা কি কার্বনের 14 কি আইসোটোপ। নিউট্রনের দেখো সেম এর মানে কি বলবো আণবিক ভর, তো এটাও কি হবে? একে অপরের আইসোবার হয়ে যাবে, ঠিক আছে? মনে রাখবা আইসোবারে যে আছে না, এখানে তোমাদের কি হয়? ভৌতিক গুণ সমান থাকে, ঠিক আছে? ভৌতিক গুণ এটা কি থাকে? সমান সমান থাকে, কিন্তু আলাদা কি থাকে মানে অসমান কি থাকে? রাসায়নিক গুণ, রাসায়নিক গুণ, কেমন? তারপর দেখো আইসো ইলেকট্রনিক কি হয়? এমন তত্ত্ব যাদের ইলেকট্রনের সংখ্যা সমান, তাকে আমরা আইসো ইলেকট্রনিক বলি, ঠিক আছে? যেমন তুমি ধরে নাও কি বলবো, জল নিয়ে নাও, ঠিক আছে? H2O, আর একটা তুমি নাও মিথেন CH4। তারপর এর যদি ইলেকট্রনের সংখ্যা বলি, হাইড্রোজেনের কত? 2 প্লাস অক্সিজেনের কত? 8, তো কত হলো? 10। এবার মিথেনের দেখো কার্বনের কত হয়? 6 প্লাস হাইড্রোজেনের কত? 4, তো কত হচ্ছে? 6-4-10, মানে 4 কি হাইড্রোজেনের তো হয় 1 কিন্তু আছে 4টা, ওই জন্য 4। হাইড্রোজেনের কি হয়? হয়তো একটা কিন্তু যেহেতু দুটো হাইড্রোজেন আছে তাই 2। দেখো এই দুজনের মধ্যে কি ইলেকট্রনের সংখ্যা সমান, তাই এটাকে আমরা কি বলতে পারি? আইসো ইলেকট্রনিক বলতে পারি। আইসোটোন কি হয়? এটা হচ্ছে তোমার যাদের নিউট্রন সংখ্যা সমান, ঠিক আছে? নিউট্রনের সংখ্যা সমান থাকে, তাদেরকে আমরা কি বলি? আইসো নিউট্রনিক বলি। যেমন তুমি ধরে নাও কি বলবো, কার্বনের দেখো নাও, কি বললাম? কার্বনের আইসোটোপ কি হয়? 6-14। আর একটা তুমি নিয়ে নাও হচ্ছে অক্সিজেন, তাই তো? অক্সিজেন নিবা, অক্সিজেন নিয়ে নাও 8-16। তো এর মধ্যে নিউট্রন দেখো, নিউট্রন আমরা কি করে বাদ দিই? পারমাণবিক ভর থেকে যখন পারমাণবিক সংখ্যা বাদ দেওয়া হয় তখন আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাই। 14 থেকে 6 গেল কত হচ্ছে? 8। এরকম 16 থেকে 8 গেল কত হলো? 8, তাই না? তো এটা হয়ে যাবে। তো আইসোটোপ, আইসোটোপ কি হয়? যাদের পারমাণবিক সংখ্যা এক হয়, পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা দেখানো হয়, যাদের পারমাণবিক সংখ্যা এক হয় তাদের আমরা আইসোটোপ বলি। এটাতে কি হয়? যেমন আইসোবারে কি হয়? ভৌতিক গুণ সমান। তো আইসোটোপে কি হয়? ভৌতিক গুণ অসমান। আইসোবারে যেমন কি রাসায়নিক গুণ সমান, তো তোমার আইসোটোপে কি হবে? রাসায়নিক গুণ সমান, ঠিক আছে? এটা ঠিক আইসোবারের ঠিক উল্টো হবে, তাই না? তারপর তোমাকে জিজ্ঞেস করে একটা কোশ্চেন, সব থেকে বেশি আইসোটোপ কার আছে? তোমরা মনে রাখবো পোলোনিয়াম, ঠিক আছে? পোলোনিয়ামের টোটাল 27 খানা আইসোটোপ আছে, কেমন? যদি জিজ্ঞেস করে আইসোটোপে যে এই মানে কি বলবো যে কি বলবো মানে এই আইসোটোপে কি হয়? পারমাণবিক সংখ্যা এক, আর হচ্ছে কি পারমাণবিক ভার আলাদা। তো পারমাণবিক ভর আলাদা কেন হয়? এটা হচ্ছে তোমার বলবো নিউট্রনের ভিন্নতার কারণে, নিউট্রন আলাদা আলাদা থাকে। যেমন তুমি ধরে নাও কি বলবো হাইড্রোজেনের কি দুটো আইসোটোপ, একটা কি টিটোরিয়াম, একটা হচ্ছে ট্রাইটিয়াম, ঠিক আছে? এক সেকেন্ড,
একটা কি বললাম, হাইড্রোজেনের একটা ডিটোরিয়াম, একটা ট্রাইটিয়াম। হাইড্রোজেনের কত 1 1, ডিটোরিয়ামের কত 1 2, ট্রাইটিয়ামের কত 1 3। দেখো এর যদি নিউট্রন বার করি, এর হাইড্রোজেনের কত আসছে 0, ডিটোরিয়ামের দেখো 1, ট্রাইটিয়ামের দেখো 3 2। তার মানে কি এদের নিউট্রন সংখ্যা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু পারমাণবিক ভর আলাদা, মানে সরি পারমাণবিক সংখ্যা এক, পারমাণবিক ভর আলাদা। এটাকে কি আইসোটোপ বলবো? তো মনে রাখবা হাইড্রোজেন যে আছে, সরি হাইড্রোজেনের 3টা আইসোটোপ। প্রথমটাকে বলে প্রোটিয়াম, তাই তো, প্রোটিয়াম, ডিউটোরিয়াম, ট্রাইটিয়াম। এটা হচ্ছে কি হাইড্রোজেনের তোমার আইসোটোপ। কি বললাম, প্রোটিয়াম, ডিউটোরিয়াম আর ট্রাইটিয়াম। প্রোটিয়ামের এটাকে যেহেতু এর নিউট্রন নাই, তাহলে কি শূন্য নিউট্রন, কোনো নিউট্রন নাই, এটাকে কি বলা হয় নবজাত হাইড্রোজেন। ঠিক আছে, নবজাত হাইড্রোজেন। ডিটোরিয়াম এটাকে তোমার মনে হয় ভারী হাইড্রোজেন, ডিটোরিয়ামকে কি বলা হয় ভারী হাইড্রোজেন। ঠিক আছে। আর যে ট্রাইটিয়াম আছে এটাকে কি বলে রেডিও সক্রিয় তত্ত্ব, মানে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। ঠিক আছে। তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ধাতব সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ধাতব সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় নিম্নোক্ত কোনটি একটি সাধারণ বিষয়? দেখো আমি তোমাদের 3টা জিনিস বলেছিলাম, যে 3টা জিনিস মনে রাখবা, তোমার কোশ্চেন কখনো ভুল হবে না। অনেকবার বলেছি। প্রথম কি বলেছিলাম, যখন ধাতু, ঠিক আছে, সরি ধাতু না, লিখে দাও, যখন কি বলবো, অ্যাসিড, ঠিক আছে, যখন অ্যাসিড কোনো ধাতব কার্বনেট, ঠিক আছে, কার্বনেট বা বাইকার্বনেট, বাইকার্বনেট, ঠিক আছে, এর সাথে যখন রিয়াকশন করে তখন 3টা জিনিসের নির্মাণ হয়। একটা হচ্ছে লবণ, ঠিক আছে, প্লাস জল, প্লাস কার্বন ডাই অক্সাইড, CO2। ঠিক আছে, এটা 1 নম্বর বলেছিলাম। 2 নম্বর তোমাকে আমি কি বলেছিলাম, 2 নম্বর বলেছিলাম যখন অ্যাসিড, ঠিক আছে, এটা 2 নম্বর, যখন অ্যাসিড হচ্ছে কি বলবো ধাতুর সাথে অভিক্রিয়া করে, এটা কিন্তু ধাতু কার্বনেট, ঠিক আছে, অ্যাসিড এখন শুধু ধাতুর সাথে অভিক্রিয়া করছে, তখন কিসের নির্মাণ হয় মনে রাখ বলেছিলাম, হাইড্রোজেন আর হচ্ছে লবণ। ঠিক আছে। আর একটা তোমাদেরকে বলেছিলাম যে যখন অ্যাসিড, এটা তোমরা প্রত্যেকেই জানো, যখন কি হয় 3 নম্বর, যখন অ্যাসিড ক্ষারের সাথে অভিক্রিয়া করে, ঠিক আছে, তখন কি হয়, ক্ষারের সাথে অভিক্রিয়া করে, তখন লবণ প্লাস জলের নির্মাণ করে। এই 3টা তোমরা যদি মনে রাখো, তোমাদের এই কোনো যাই কোশ্চেন দেখ, তোমাদের কখনো তোমাদের ভুল হবে না। দেখো আমাদের কোশ্চেনটা কি দিয়েছে, যে সেকেন্ড কোশ্চেনটা আমাদের দিয়েছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন ধাতব সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া, সোডিয়ামকে তুমি ভুলে যাও, কার্বনেটের সাথে বিক্রিয়া করছে, অ্যাসিড যখন কার্বনেটের সাথে বিক্রিয়া করে তখন কি করে, লবণ জল কার্বন ডাই অক্সাইড নির্মাণ করে। তারপরে কি বলছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন ধাতব সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া, সোডিয়ামকে তুমি ভুলে যাও, শুধু দেখো বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করছে তখন কি হচ্ছে, লবণ জল কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। এবার দেখো কোন অপশন এটা আছে, বলছে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, লবণকে আমরা সোডিয়াম ক্লোরাইডই বলি। বলছে কার্বন মনোঅক্সাইড নির্গত করে, কোথাও কার্বন মনোঅক্সাইড দেখতে পাচ্ছ, তার মানে এটা হবে না। হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন করে, কোথাও হাইড্রোজেন কার্বনেট আছে, এটাও হবে না। বলছে হাইড্রোজেন গ্যাস নির্গত করে, হাইড্রোজেন গ্যাসও নির্গত, হাইড্রোজেন গ্যাস কোথায় নির্গত হয়, যখন অ্যাসিড ধাতুর সাথে অভিক্রিয়া করে তখন কি হয়, তোমার হাইড্রোজেন গ্যাসের নির্মাণ হয়। আর এটা কি করে বোঝা যায়, ওই মানে যেখানে তুমি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে ওই সময় তুমি আগুনকে নিয়ে যাও, তাহলে পপ শব্দে চলে ওঠে, বুঝতে পারলে, এখান থেকে বোঝা যায় হাইড্রোজেন গ্যাস নির্গত হয়েছে। তার মানে সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার এ। ঠিক আছে। দেখো এখান থেকে কিছু কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, যেমন জিজ্ঞাসা করবে কি যে সোডিয়াম বাইকার্বনেট এটাকে কি নামে জানা যায়, এটাকে তোমরা মনে রাখবা কি, ওয়াশিং সোডা, সরি বেকিং সোডা। সোডিয়াম বাইকার্বনেট কি বেকিং সোডা নামে জানা যায়। এটাকে অ্যান্টাসিড নামেও জানা যায়, ঠিক আছে, অ্যান্টাসিডের কাজ করে। তারপর তোমাকে মনে রাখবা যে যখন অ্যাসিড যখন বাইকার্বনেটের সাথে রিয়াকশন করে না, তখন আগুন নিভানোর জন্য যে অগ্নি নির্বাপক যে জিনিসটা হয়, সেটা যখন অ্যাসিড আর বাইকার্বনেটের সাথে রিয়াকশন করে তখন অগ্নি নির্বাপকেরই নির্মাণ হয়, বুঝতে পারলে তো। তারপর তোমাকে জিজ্ঞেস করবে যে এই সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট কি, সোডিয়াম কার্বনেট কি, এটাকে বলে ওয়াশিং সোডা, ওয়াশিং সোডা। কেমন, এই জিনিসটা মনে রাখবা। জিজ্ঞাসা করবে যে কার্বন মনোঅক্সাইডের নির্মাণ কোথায় থেকে হয়, মনে রাখবা কার্বন মনোঅক্সাইড যে আছে সেটা হচ্ছে গাড়ির ধোঁয়া থেকে নির্মাণ হয়। আর কার্বন মনোঅক্সাইড হচ্ছে এমন একটা গ্যাস যেটা একটা রক্তের সাথে খুব তাড়াতাড়ি ঘুলে যায়, বুঝতে পারলে তো। রক্তের যদি জিজ্ঞাসা করে যে এমন কোন গ্যাস আছে যেটা তোমার রক্তের সাথে খুব সহজে ঘুলে যায়, কি হবে, কার্বন মনোঅক্সাইড। কেমন, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে আকরিক থেকে খনিজ মল অপসারণের জন্য ব্যবহৃত প্রক্রিয়াগুলি খনিজ মল এবং আকরিকের কোন ধর্মের পার্থক্যের ভিত্তিতে ঘটে? দেখো এটার সঠিক অ্যান্সার হচ্ছে তোমার রাসায়নিক বা ভৌত ধর্ম দুটোই, ঠিক আছে, অপশন নাম্বার এ। তো কি হয় বলতো, যখন মানে আকরিক থেকে খনিজ মল যে মানে বের করা হয়, এইটাকে বলা হয় তোমার কনসেন্ট্রেশন অফ ওর, ঠিক আছে, কনসেন্ট্রেশন অফ ওর বলা হয়। ভৌত ধর্মে কি হয়, ভৌত ধর্মে তোমার 3-4টা জিনিস মেনটেন করা হয়। একটা কি হয়, ধরো তোমার আকরিক থেকে খনিজ মল আলাদা করা হচ্ছে, এবার ধরো আকরিকটা যেটা আছে না সেটা তোমার খনিজ মলের থেকে ধরো ভারী হয়ে গেল, মানে কি আকরিক ভারী হয়ে গেল, তোমার খনিজ মল কি হলো, হালকা হয়ে গেল। যেমন তুমি ধরে নাও টিন, ঠিক আছে, টিন, বা তুমি ধরে নাও কি বলবো, লোহার কিছু একটা ধরে নাও, ঠিক আছে, টিন বা লোহা, এইসব কি হয়, আকরিক যেটা হয় সেটা ভারী হয়, কিন্তু খনিজ যেটা হয়, খনিজ মল সেটা কি হয় তোমার হালকা হয়ে যায়। তো এটার কিভাবে আলাদা করা হয়, মনে করো জলের স্রোতের মাধ্যমে, ঠিক আছে, জলের স্রোতের মাধ্যমে আলাদা করা হয়। এবার ধরো মানে সেকেন্ড কন্ডিশন এলো, যে ধরো যে দুটো, একটা আকরিক আছে একটা খনিজ মল আছে, এবার দুটোর মধ্যে যে কোনো ধরো একটার মধ্যে চুম্বকীয় মানে
গুণ আছে, ঠিক আছে? চুম্বকীয় গুণ। সেক্ষেত্রে তুমি কি করে আলাদা করবে? তখন সেখানে মানে ম্যাগনেটিক বেল্টের প্রয়োগ করা হয়, ঠিক আছে? যার মাধ্যমে এই খনিজ থেকে মানে আকরিক থেকে খনিজ মাল আলাদা করা হয়। একটা তোমার হয়, এটা তোমাদের সবথেকে বেশি জিজ্ঞাসা করে, 4th ফ্লোটেশন, ঠিক আছে? 4th ফ্লোটেশন এটা কি হয়? যখন সালফাইডের উপর এটা মানে সালফাইডের আকরিককে যখন আলাদা করতে হয়। কি হয় বলতো? 4th ফ্লোটেশনে তেল আর জলের ইউজ করা হয়। তেল প্লাস জল। এর মধ্যে যখন এটাকে 4th ফ্লোটেশন বলে, এর মধ্যে তেল জলের ব্যবহার করা হয়। যখন এর মধ্যে কি হয়? যখন আকরিকটা যদি সালফাইড হয়, তাহলে কি আছে? তখন সেটা তেলের মধ্যে ভাসতে থাকবে, ঠিক আছে? কিন্তু যে খনিজ মল সেটা কি করবে? সেটা তোমার জলের উপর ভাসতে থাকবে। এইজন্য এটাকে 4th ফ্লোটেশন বলে। আর এটাই সবথেকে বেশি তোমাদের পরীক্ষাতে আসে। কেমন? একটা হয় রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মে কি হয়? রাসায়নিক লিচিং এর নাম শুনেছো তোমরা আশা করি। মানে যেমন ধরো বক্সাইট আছে না? অ্যালুমিনিয়ামের যে আকরিক হয় বক্সাইট, ঠিক আছে? এই বক্সাইট থেকে যখন তোমার অ্যালুমিনা তৈরি করতে হবে। বক্সাইট কি হলো তোমার? আকরিক, এখান থেকে অ্যালুমিনা, ঠিক আছে? অ্যালুমিনা। এটা যখন তৈরি করতে হবে বা অ্যালুমিনিয়াম থেকে বক্সাইট তৈরি হচ্ছে বা মানে অ্যালুমিনিয়াম থেকে বক্সাইট, বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম, এইভাবেও তুমি ধরতে পারো। যখন তৈরি হয় তখন মনে রাখবা কস্টিক সোডার মানে প্রয়োগ করে, ঠিক আছে? কস্টিক সোডা। আর কস্টিক সোডা কি? একটা তো কেমিক্যালই না, তো রাসায়নিক ধর্ম চলে এলো। কস্টিক সোডাকে তোমরা মনে রাখবা সোডিয়াম হাইড্রোক্সাইড বলা হয়, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। এর মাধ্যমে ব্যবহার করে কি আকরিক থেকে খনিজ মাল আলাদা করা হয়। এই জন্য কি রাসায়নিক আর ভৌত ধর্ম দুটোই তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আর রেলওয়ে বোর্ডও অপশন এ কেই সঠিক অ্যান্সার নিয়েছে, ঠিক আছে? তোমাদের যেমন একটা গ্রুপ ডিতে একটা কোশ্চেন এসেছিল যে খনিজ মল যে আছে, খনিজ মল আর হচ্ছে এক সেকেন্ড, খনিজ মল আর হচ্ছে ফ্লাক্স, ঠিক আছে? ফ্লাক্স, খনিজ মল আর ফ্লাক্স যখন একসাথে থাকে তখন কিসের নির্মাণ করে? তোমরা মনে রাখবা ধাতু মল, ঠিক আছে? ধাতু মল। এটা ইংরেজিতে কি বলা হয়? স্ল্যাগ বলা হয়। SLUG, স্ল্যাগ বলা হয়। তারপর জিজ্ঞেস করবে যে লোহার যে মরিচে পড়ে সেটা কোন ধরনের রিঅ্যাকশন? তুমি কি বলবা? রেডক্স অবিক্রিয়া। রেডক্স মানে কি? এর মধ্যে অক্সিডেশন রিডাকশন দুটোই হয়। তারপর তুমি জিজ্ঞেস করবে যে জিংকের যে আকরিক, ঠিক আছে? জিংকের আকরিকের নাম কি? কি বলবা? একটা হচ্ছে ক্যালামাইন, একটা হচ্ছে তোমার সিনেবার, ঠিক আছে? তারপর জিজ্ঞেস করে যে যদি আকরিককে বায়ুর অনুপস্থিতিতে পোড়ানো হয়, কি বললাম? আকরিককে যদি বায়ুর অনুপস্থিতিতে পোড়ানো হয় সেটাকে আমরা কি বলি? তখন কি বলবা? ক্যালসিনেশন, ক্যালসিনেশন। এগুলো সব তোমাদের পরীক্ষাতে এসেছে, বুঝতে পারলে? তাই আমি তোমাদেরকে বলে দিলাম। রিভাইজ হয়ে যাবে, তোমরা নোটস তৈরি করো, তো নোটসের জন্য তোমার সলিড হয়ে যাবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে গ্যাসের উপর চাপ বৃদ্ধির ফলে নিচের কোন ঘটনাটি ঘটে? দেখো গ্যাস কি হয়? গ্যাসের যে মলিকুল, একটা হয় সলিড, একটা হয় লিকুইড, একটা হয় গ্যাস, ঠিক আছে? সলিডের কি হয়? এর যে মানে একটা শক্ত পাথর, তার মানে কি এর মধ্যে যে মলিকুলগুলো আছে সব সেটে আছে। লিকুইড কি হয়? একটু দূরে থাকে, তার মানে কি এর যে মলিকুলগুলো আছে সেগুলো কি হয়? একটু দূরে থাকে। আর গ্যাস কি? সবথেকে বেশি দূরে ছিটকে থাকে। তো সবথেকে বেশি ছিটকে আছে, তার মানে কি এর যে মলিকিউলগুলো আছে সেগুলো কি হচ্ছে? সেটে নাই, মানে এটা কি দূরে আছে। এই যে সেটে আছে কিনা, এটাকেই তোমার মানে ফিজিক্সের ভাষায় কি বলা হয়? অন্ত আণবিক স্থান, মানে ইন্টার পার্টিকেল স্পেস। তো আমরা অন্ত আণবিক স্থানকে আমরা এইভাবে বলতে পারি, হ্যাঁ সেটেই আছে। তো সলিডের কি সবথেকে বেশি সেটে থাকে। তারপরে কি লিকুইডের একটু সেটে থাকে, গ্যাসের সরি সলিডের কি সবথেকে বেশি সেটে থাকে, লিকুইডের কি একটু সেটে থাকে, আর গ্যাসের কি সবথেকে মানে কম সেটে থাকে। তো এইভাবে আমরা বলতে পারি ধরো এই সলিডের উপর যদি চাপ দেওয়া হয় তাহলে সলিডের কি কোনো রকম আকার পরিবর্তন হবে? এটা গুঁড়ো হয়ে যাবে, ঠিক আছে? যদি লিকুইডকে যদি আমরা দিই তাহলে কি হবে? এটাকে হয়তো একটু কম্প্রেস করা যাবে, কিন্তু গ্যাসের মধ্যে মনে রাখবা গ্যাসের মধ্যে সবথেকে বেশি কম্প্রেস করার গুণ থাকে, মানে কম্প্রেসিবিলিটি, ঠিক আছে? কমপ্রেসিবিলি বিলিটি, ঠিক আছে? কম্প্রেসিবিলিটির গুণ সবথেকে বেশি থাকে। কারণ কি? গ্যাস হচ্ছে মানে গ্যাসে কি মানে চাপ দেওয়ার পর কি সেটা সেটে যায়। আর যখন সেটে যায় তখন কি হয়? এর আয়তনও কমে যায়, আয়তনও কমে যায়। তো বয়েল নামের একজন বিজ্ঞানী ছিল, ঠিক আছে? বয়েলস কি বলেছিল? যখন তাপমাত্রা স্থির থাকে তো গ্যাসের যেটা প্রেসার সেটা মানে ব্যস্তানুপাতিক হয় 1 বাই ভলিউম, ঠিক আছে? মানে কি টেম্পারেচার যখন কনস্ট্যান্ট তখন কি বলেছিলাম? যে প্রেসার যেটা হয় সেটা মানে গ্যাসের কি আয়তনের একদম ব্যস্তানুপাতিক হয়। মনে রাখবা এই যে গ্যাসের যে আছে না, গ্যাসের কি হয় মানে মানে যেহেতু এর যে অণুগুলো আছে দূরে আছে সেটে তার মানে কি এর গতিশক্তি তোমার সবথেকে বেশি হবে ৩ টার মধ্যে, সলিড লিকুইড গ্যাসের মধ্যে। মানে যদি তোমাকে জিজ্ঞেস করে যে সলিড লিকুইড গ্যাসের মধ্যে কোন মানে কোনটির মলিকিউলের গতিশক্তি সবথেকে বেশি? তুমি কি বলবা? গ্যাসের, কারণ গ্যাসের অণু কি দূরে হয়ে আছে। তারপর জিজ্ঞাসা করে এই যে দূরে হয়ে আছে না, গতিশক্তির কারণে দূরে হয়ে আছে। তো এই দূরে থাকার কারণে কি এটা ছড়িয়ে ছিটিয়ে বেশি থাকে। ছড়িয়ে ছিটিয়ে বেশি থাকে। তো এই ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণকে আমরা কি বলতে পারি? ব্যাপন বলতে পারি। তার মানে সব ব্যাপনের ক্রিয়া সবথেকে বেশি কিসে হয়? গ্যাসের মধ্যে হয়, তাই না? তারপর তোমাদের জিজ্ঞেস করে যে টেম্পারেচার। টেম্পারেচারের সাথে গ্যাসের অণুর মানে কি সম্পর্ক? মনে রাখবা টেম্পারেচারের সাথে গ্যাসের অণুর একদম ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে। গ্যাসের অণুর গতি, ঠিক আছে? গ্যাসের অণুর গতি। মানে কি টেম্পারেচার যত তুমি দিবা না গ্যাসের অণু তত বেশি ছিটকে যাবে। এইজন্যই তো কি হয়? যে গরম খাবার যে আছে, সেই গরম খাবারের মানে গন্ধ কি হয়? খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। কেন? কারণ এর মধ্যে গতিশক্তির মানে গ্যাসের গতিশক্তি তো খুব বেশি। প্লাস এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকারও গুণ আছে। আর তার মধ্যে কি করছে? মানে বলে না আগুনের মধ্যে ঘি ঢেলে দেওয়া, সেটা করছে টেম্পারেচার। যেই টেম্পারেচারকে বাড়িয়ে দিচ্ছে সেটা ছড়িয়ে পড়ছে। ওইজন্য কি আমাদের নাকে খুব সহজেই গন্ধটা চলে আসে। ঠিক আছে? যেমন তোমাদের আরেক কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করে। একটা জিজ্ঞেস করবে যে পরম শূন্য তাপ কাকে বলে? বা মাত্রা কত? বলবা -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে কি বলা হয়? পরম শূন্য তাপ, তাই না?
প্লাস আরেকটা যদি এটা যদি না দেয় তো কি দিবে 0 কেলভিন। এটাতে কি হয়? গ্যাসের যে আয়তন হয়ে যায় সেটা কি হয়? মানে গ্যাসের অণুর গতিশক্তি কি হয়? একদম শূন্য হয়ে যায়। এবার গতিশক্তি শূন্য হয়ে যাওয়ার মানে কি? গ্যাস কঠিন পদার্থের আকার নিয়ে নেয়। এরকম বলতে পারো। ঠিক আছে? আরেকটা তোমরা জিজ্ঞেস করো যে এলপিজি। এলপিজির মধ্যে যে গ্যাস আছে সেটা কিভাবে রাখা হয়? তো মনে রাখবা এলপিজি যে গ্যাস আছে না সেটা উচ্চ চাপে রাখা হয়। ঠিক আছে? উচ্চ চাপে আর হচ্ছে কি তরল অবস্থায়। তরল অবস্থায়। এই কিছু কোয়েশ্চেন তোমাদের পরীক্ষাতে খুব জিজ্ঞেস করে তো বলে দিলাম। তো সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, রেলওয়ে বোর্ডও নিয়েছে। তাই না? সিতে কি আছে? অন্তর আণবিক স্থান হ্রাস পায়। ওটাই বললাম যে এখন চাপা দিবে তো যেহেতু ছিটকে আছে তো ওর কাছাকাছি না চলে আসবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে যদি একটি তারের রোধ না দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করা হয় তবে তারটির রোধ কত হবে? আমরা কি জানি? আর সমান সমান রো এল বাই এ, তাই তো? এবার আর আমাকে নিতে বলেছে। এটা কি ইনিশিয়াল আছে, প্রথমে আছে। সেকেন্ড ক্ষেত্রে কি বলছে যে এর যে দৈর্ঘ্য আছে সেটাকে দ্বিগুণ করা হলো, মানে 2L করা হলো। ঠিক আছে? আর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে সেটাকে অর্ধেক করা হলো, মানে A/2 করা হলো। তাহলে রোধ কি হবে? আমরা কি জানি হরের নিচেও যদি হর থাকে সেটা কি উপরে গিয়ে গুণ হয়ে যায়? এটা কি হবে? আর সমান সমান রো, 2 তো উপরে আছেই, এই 2টাও গিয়ে গুণ হয়ে গেল L/A। এটা কি আমরা এভাবে বলতে পারি? আর সমান সমান রো L/A লিখে দিই, L/A লিখে দিই। আর নিচে কি? এইখানে 2 দুগুণে 4, তো এটাকে ইনটু 4 করে দিই। তো রো L/A কে আমরা 1 নম্বরের জায়গায় লিখতেই পারি। তো আর সমান সমান কি হবে? 4R, তাই না? আর সমান সমান 4R। তো কি হলো? 4 গুণ হয়ে গেল। পূর্বের 4 গুণ, অপশন নাম্বার ডি, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে জীবদেহে কোষ প্রাচীরের অবস্থান কোথায়? দেখো কোষ প্রাচীর মানে তুমি ধরে নাও গাছের ছাল, ঠিক আছে? এটাকে তুমি ধরে নাও। তো এই ছাল কোথায় থাকে? উদ্ভিদের কোষে প্লাজমার ঠিক বাইরে? একদম ঠিক, ছাল তো বাইরেই থাকে না। বাকিগুলো দেখে নিই। প্রাণী কোষে তো থাকেই না, এটা বাদ। প্রাণী কোষে তো থাকেই না, এটাও বাদ। এই দুটো এমনি কেটে গেল। বলছে উদ্ভিদ কোষের প্লাজমা পর্দার ঠিক বাইরে, সরি ভেতরে, তো এটাও কেটে গেল। গাছের ছাল তো বাইরে না থাকে। তো কোষ প্রাচীর যে আছে না, কোষ প্রাচীর কার মধ্যে থাকে জানো? একটা থাকে তোমার হচ্ছে উদ্ভিদের মধ্যে, ঠিক আছে? উদ্ভিদের মধ্যে। একটা থাকে তোমার ছত্রাকের মধ্যে, ছত্রাকের মধ্যে। আরেকটা থাকে তোমার ব্যাকটেরিয়ার মধ্যে। এই তিনটার মধ্যে থাকে ব্যাকটেরিয়া। পরীক্ষাতে তোমাদের প্রশ্ন কি করে জানো? যে উদ্ভিদের যে কোষ প্রাচীর আছে সেটা কিসের তৈরি? তুমি কি বলবা? সেল ওয়াল, সরি সেলুলোজ, সেলুলোজ। ঠিক আছে? যদি তোমাকে জিজ্ঞেস করে ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, তোমরা কি বলবা? কাইটিন দিয়ে, কাইটিন। তোমাকে যদি জিজ্ঞেস করে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, তুমি কি বলবা? পেপটিডোগ্লাইকেন, পেপটিডোগ্লাইকেন। ঠিক আছে? গ্লাইকেন। এটাও তোমরা জানতে পারো। দেখো কোষ প্রাচীর যে আছে না, কোষ প্রাচীর কি বলতো? একটা এটা হচ্ছে নন লিভিং সেল একটা, ঠিক আছে? মানে মৃত সেল, মৃত কোষ বলতে পারো। মৃত কোষ। এ কি করে? এ হচ্ছে কি মানে গাছকে কি, যেহেতু গাছের ছাল, এটাকে তুমি ধরে নাও, তো গাছকে কি নির্দিষ্ট আকার প্রদান করে, আকার দেয়। তারপরে কি গাছে কি মানে কি বলবো, যান্ত্রিক শক্তি প্রদান করে। যান্ত্রিক শক্তি মানে শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে আছে এটাই বলতে পারছো, যান্ত্রিক শক্তি প্রদান করে, তাই না? তারপর বাইরের যে আঘাত, সেই আঘাত থেকে কি গাছকে রক্ষা করে। এইসব কাজ করে কে? সেল ওয়াল মানে কোষ প্রাচীর। কেমন? তো এই কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে গাঢ় সালফিউরিক অ্যাসিডকে তীব্র জলশোষী বিকারক হিসাবে বিবেচনা করা যেতে পারে, কারণ এটি ড্যাশ থেকে জল অপসারণ করে। দেখো গাঢ় সালফিউরিক অ্যাসিড যেটা আছে না, এটা কি বলা হয় জানো? ডাইহাইড্রেটিং এজেন্ট বলা হয়। কি বললাম? হাইড্রেটিং হাইড্রেটিং এজেন্ট। ঠিক আছে? কেন এটা বলা হয় জানো? কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিড যে আছে কি করে বলো? যে কোনো যৌগ থেকে, কম্পাউন্ড থেকে ও কি করবে? হাইড্রোজেন আর অক্সিজেনকে, বুঝতে পারলে? এটা কি করে? 2:1 অনুপাতে বের করে নেয়। এবার 2:1 থেকে যদি বের করে নেয় তার মানে কি? যদি হাইড্রোজেন 2 নিই, অক্সিজেন 1 নিই, তো জলই না বের করে নিচ্ছে আল্টিমেট। সেইজন্য এটাকে কি বলা হয়? জল শোষী বিকারক হিসেবে জানা যায়। কারণ কি করে? যে কোনো যৌগ সে যেখানে তোমার হাইড্রোজেন, অক্সিজেন দেখবে ফারাস করে 2:1 অনুপাতে জল বের করে নেবে। এবার দেখো অ্যামোনিয়া গ্যাস, এটা কি হয়? NH3। এর মধ্যে হাইড্রোজেন তো পাবে কিন্তু তো অক্সিজেন পাবে না। তার মানে কি এটা তোমার হবে? অ্যান্সার হবে না। গ্লুকোজ, দেখো গ্লুকোজের ফর্মুলা কি হয়? C6H12O6। মানে তো ও পাগল হয়ে যাবে, হাইড্রোজেন কি বলবো, সালফিউরিক অ্যাসিড পাগল হয়ে যাবে, বলবে এত জল দেখে নিয়েছে। কারণ প্রোপেন দেখো, এটা প্রোপেনের কি হয়? এটা তো স্যাচুরেটেড হাইড্রোকার্বন, এর মধ্যে অক্সিজেন থাকেই না। সোডিয়াম হাইড্রোক্সাইড কি হয়? NaOH। ঠিক আছে? এবার দেখো এখান থেকেও জল নিতে পারতো কিন্তু পারবে কি? হাইড্রোজেন দেখো একটাই আছে, জল হবেই না। তার মানে কি এটাও নিতে পারবে না। তো এই চারটার মধ্যে যখন এই গ্লুকোজ দেবে না তখন খাবলে পড়বে। বুঝতে পারো তো? এখান থেকে দেখো কিভাবে তৈরি করে। প্রথমে তো জল তৈরি করে নাও, হাইড্রোজেন H2O জল তৈরি। এবার দেখো কতখানি জল পাচ্ছে। দেখো হাইড্রোজেন কটা আছে? 12টা। এখানে কত আছে? 2টো হাইড্রোজেন, আমি 6 করে দিই, তো 6 দুগুণে 12 হয়ে যাচ্ছে। দেখো অক্সিজেন কটা আছে? 6টা। টোটাল অক্সিজেনের সামনে কি আছে? 6 আছে, মানে অক্সিজেন 6, মানে সামনে যেটা লেখা থাকে না সেটা এক্স, বুঝলে না? সেটা সবার মধ্যে থাকবে। তো অক্সিজেন এখান থেকে টোটাল হচ্ছে জলই বের করে নিল, পড়ে থাকলো কি? কার্বন। এটা কি বলে? কার্বন C6 পড়ে থাকলো।
বুঝতে পারলে তো? এই জিনিসটাই হচ্ছে। তার মানে কি এই যে জল মানে গ্লুকোজ থেকে জল টেনে নেওয়ার পর যদি তোমাকে জিজ্ঞেস করে গ্লুকোজ থেকে জল টেনে নেওয়ার পর কি অবশিষ্ট পড়ে থাকে? তুমি কি বলবা? কার্বন অবশিষ্ট পড়ে থাকে। কত অণু কার্বন অবশিষ্ট পড়ে থাকে? বলো ৬ অণু কার্বন মানে পড়ে থাকে। আর এই কোয়েশ্চেনটা তোমাদের অনেকবার গ্রুপ 2 তে জিজ্ঞেস করেছে। বুঝতে পারলে? ২০২২ এর কথা বলছি। ২০১৮ যে লোকো পাইলট হয়েছিল ওখানেও হয়েছিল। ২০২৪ এর মানে ২২ এ যে এনটিপিসি হয়েছিল সেখানেও এই কোয়েশ্চেনটা এসছে। মানে অনেকবার এসছে। কার্বন কত অণু কার্বন পড়ে থাকে। বুঝতে পারলে তো? এই জিনিসটা মনে রাখবা। অ্যামোনিয়া গ্যাস কি দেখো এটা হচ্ছে ক্ষারীয় একটা গ্যাস। এটা যখন সালফিউরিক অ্যাসিডের সাথে অভিক্রিয়া করে তখন কি করে? অ্যামোনিয়াম সালফেট তৈরি করে নেয়। মানে কি অ্যামোনিয়াম সালফেট যদি আমি বলি এর ফর্মুলা কি হয় বলো তো? ১ সেকেন্ড। মানে তোমাদের ফর্মুলা না ডিরেক্ট পরীক্ষায় জিজ্ঞেস করবে। মনে রাখবা NH4 হোল টু SO4 এটা কি করে? যখন অ্যামোনিয়া মানে কি বলবো সালফিউরিক অ্যাসিডের সাথে অভিক্রিয়া করছে। কি করছে? অ্যামোনিয়াম সালফেট তৈরি করছে। কেমন? সোডিয়াম হাইড্রোক্সাইড তো বলে দিলাম NaOH এটা কি হয়? কস্টিক সোডা নামে জানা যায়। তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? দেখো উত্তল লেন্স কি হয়? এরকম দেখতে হয়। ২ সাইড কি মোটা, মানে অগ্রভাগ পাতলা। এর মাঝখান দিয়ে কি প্রিন্সিপাল অ্যাক্সিস যাচ্ছে। এটাকে কি বলা হয়? মানে পোল বলা হয়। এখানে কি থাকে? ফোকাস 1 এখানে কি থাকে? ফোকাস 2 এরকম এখানেও কি থাকে? ফোকাস 2 এখানে কি থাকে? ফোকাস 2 মানে এটাকে ফোকাস 1 ফোকাস 1 1 ফোকাস 1 1 ফোকাস 1 মানে ধরে নাও আরকি। কারণ এটাও একটা যে গোলার অংশ, এটাও একটা গোলার অংশ। বুঝতে পারলে তো? এবার দেখো যখন এটা দিয়ে কোনো এই প্রধান অ্যাক্সিসের সমান্তর রশ্মি যায় তখন কি হয়? কিছু দূর যাওয়ার পর বেঁকে যায়। আবার কিছু দূর যাচ্ছে গিয়ে বেঁকে যাচ্ছে। মানে কি এ কি করে নির্দিষ্ট একটা জায়গায় ফোকাস করে। বুঝতে পারলে তো? আর এটা কি করে? প্রথম ফোকাসেই এই ফোকাসটা করছে। ঠিক আছে? তার মানে সঠিক অ্যান্সার কি হবে? এটি সমান্তরাল রশ্মিগুলিকে একটি ফোকাস বিন্দুতে অভিস্থিত করে। তাই করছে। কারণ কি হয়? যে অবতল লেন্স হয়। সেটা কি হয়? যে এর মধ্যে দিয়ে লাইট গেল ছিটকে যাচ্ছে। এই লাইট গেল ছিটকে যাচ্ছে। এইজন্য কি অবতল লেন্স দিয়ে আমরা অনেক দূর অব্দি দেখতে পাই। কিন্তু উত্তল লেন্স দিয়ে কি আমরা অনেক দূর অব্দি দেখতে পাই না। কারণ কি? আলোক রশ্মিকে একটা নির্দিষ্ট স্থানে ফোকাস করে। আর সেই নির্দিষ্ট স্থানটা কোথায়? সেই ফোকাস বিন্দুই। বুঝতে পারছো? দেখো ওটাই অপশন দিয়েছে যে এটি সমান্তরাল রশ্মিগুলো একটি ফোকাস বিন্দুতে অভিস্থিত করে। তাই এটাকে অভিস্থিত করে মানে কি? অভিসারী লেন্স বলা হয়। ইংরেজিতে কি বলা হয়? কনভার্জিং লেন্স। তাই না? উত্তল লেন্সে যদি বলি, উত্তল লেন্স কিসে ব্যবহার করে? মনে রাখবা দূরদৃষ্টি রোগে। দূরদৃষ্টি রোগে ব্যবহার করা হয়। ঠিক আছে? তারপর যেমন আমাদের মানুষের চোখে এখানে কোন লেন্স লাগানো আছে? মানুষের চোখেও তোমার উত্তল লেন্স লাগানো আছে। তাই না? মানুষের চোখ। ঠিক আছে? তো এই কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে একটি বস্তুকে ৭৮.৪ মিটার উচ্চতা থেকে ফেলা হলো। ভূমিকে স্পর্শ করতে বস্তুটির কত সময় লাগবে? দেখো যখনই কোনো জিনিসকে উপর থেকে নিচে ফেলা হবে তো আমরা কি জানি? ৩ টা ফর্মুলা জানি। ১ম ফর্মুলা আমরা কি জানি? V সমান সমান U প্লাস GT। দ্বিতীয় ফর্মুলা আমরা কি জানি? S সমান সমান UT প্লাস হাফ GT স্কোয়ার। আর ৩ নম্বর কি জানি? V স্কোয়ার সমান সমান U স্কোয়ার প্লাস 2GS। এবার দেখো এখানে কি দিয়েছে? বস্তুর উচ্চতা মানে আমাকে কি S দিয়ে দিয়েছে। কত? 78.4। ভূমিকে স্পর্শ করতে কত সময় লাগবে? T আমাকে বার করতে বলেছে। দেখো আমরা কি জানি? যখন কোনো বস্তুকে একদম উপর থেকে ফেলা হয়, একদম প্রারম্ভিক বেগ কি হয়? 0 হয়। G আমাকে অলরেডি দিয়ে দিয়েছে ১০। এবার দেখো এটা কোন অপশন আছে? S, T, U, G। S S আছে, U আছে, T আছে, G আছে। মানে এই অপশনেই সবকিছু আছে দেখো। এখানে U আছে, V আছে, G আছে, T নেই। এখানে U আছে, G আছে, T আছে, S নেই। তার মানে কি এটাই তোমাদের লেগে যাবে। এবার এখানে তুমি অপশন বসিয়ে দাও দেখো। যদি আমি ১ম টা বসাই S সমান সমান S আমাকে কি 78.4 78.4 সমান সমান U তো আমাকে সবসময় 0 বা 0 এর সাথে আমি যাই গুণ করি সেটা 0 ই হয়। তো এখানে এর টোটালটার মান কি হলো? 0 হয়ে গেল। 0 লিখছি না। প্লাস আছে হাফ লিখে দাও হাফ ইন্টু G এর মান কত দিয়েছে? G এর মান এখানে ১০ দেয়নি ৯.৮ দিয়েছে তাই না? তো G এর মান তুমি ৯.৮ লিখে দাও ইন্টু T স্কোয়ার। এবার দেখো এটাকে আমি যদি কাটি কত 4.9 হচ্ছে 4.9 ৯ ৯ কত দিয়ে যাবে এটা ৪ ষোলং ৬৪ ৭ ১৭ ৬৮ ৪ ১৭ ৬৮ হচ্ছে কত দিয়ে যাচ্ছে ১৬ বারে চলে যাবে এটা তাই না ১৬ বারে চলে যাবে কারণ এই দশমিক তুমি উঠাই ১৬ বারে চলে যাবে তো টি স্কোয়ারের মান কত আসছে ১৬ তো স্কোয়ার সরানোর জন্য কি হবে আন্ডার রুট হয়ে যাবে তো ১৬ কয় ৪ সেকেন্ড টি এর মান পেয়ে গেলাম অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো এই ৩টা ফর্মুলা তোমরা মনে রাখবা যেটা তোমার মানে প্রথমে লিখে দিবা যেটা তোমার যেই অপশনে যাবে সেই মানে ফর্মুলাতে পুট করে দিবা চলো নেক্সট কোশ্চেন দেখো বলছে নিচের পদ্ধতিগুলির মধ্যে কোনটি ফসলের জন্য জলের প্রাপ্যতা উন্নত করতে সেচের ক্ষেত্রে নতুন উদ্যোগের অংশ দেখো মিশ্র শস্য আবর্তন এটা তো কি বলবো চাষের পদ্ধতি তাই না এটা ফসল ফলানোর পদ্ধতি এটা জলের মানে জলের কোনো সেচ ব্যবস্থা নাই তার মানে কি এটা তোমার কেটে গেল বলছে জৈব সার রাসায়নিক স্প্রে ঠিক আছে এটাতে কি বলবো মানে জলের প্রাপ্যতা উন্নত করার জন্য এর কোনো রকম কাজ আছে উল্টাতে এর কি আরো দূষণ বাড়বে তাই না দূষণ কি হবে বৃদ্ধি পাবে তার মানে কি এটাও তোমার হবে না বলছে স্প্রিংকলার সেচ বা ভূমিকর্ষণ দেখো স্প্রিংকলার সেচ বা ভূমিকর্ষণ কি এগুলো অনেক পুরনো চাষের পদ্ধতি ঠিক আছে পুরনো চাষের পদ্ধতি একটা হয় তোমার ডিপ সেচ মনে করো এর সাথে মানে স্প্রিংকলারের মতোই কি হয় ড্রিপ সেচ
এটা কি হয় একদম মরুভূমিতে কি একদম গাছের গোড়াতে জল দেওয়ার জন্য ড্রিপ সেচের ব্যবহার করা হয়। তো এটাও তোমার হবে না, কারণ এটা পুরনো। আর জিজ্ঞেস করেছে কি নতুন উদ্যোগের কথা জিজ্ঞেস করেছে, তো বৃষ্টির জল সংরক্ষণ এবং জলাধার ব্যবস্থাপনা, এটা কি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? অপশন নাম্বার ডি, এটাও তোমার অপশন দিয়েছে। একবার তোমাদের ডাব্লিউবিসিএস একটা প্রশ্ন এসেছিল যে এই যে ভূমির জল সংরক্ষণ বা জলাধার ব্যবস্থা করার জন্য পশ্চিমবঙ্গের কোন মানে রাজ্য সব থেকে মানে রাজ্যই তো বলবে না, তা কি বলবে? ওই যেটাই বলবে আর কি, পশ্চিমবঙ্গের কোন শহর বা কোন জায়গা সব থেকে বেশি এই জিনিসটা করে, মানে বৃষ্টির জল সংরক্ষণ। তোমরা মনে রাখবা পুরুলিয়া, ঠিক আছে? খুব তোমাদের আসে এই প্রশ্নটা, এবং ওই ডাব্লিউবিসিএস এও এসেছিল, ফুড এসআই এসেছিল। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে প্রাণীদের যোগ কলায় মেদ কোষগুলি সজ্জিত হয়ে লোবিউল তৈরি করে, এগুলি ড্যাশের বিভাজন দ্বারা পৃথক হয়। দেখো কি হয় বলতো, প্রাণীদের যোগ কলা মানে কানেকটিভ টিস্যু, এর মধ্যে একটা টিস্যু হয় কি অ্যাডিপোস টিস্যু, তাই না? এটা কি মেদ সঞ্চিত করে। এই অ্যাডিপোস টিস্যুতে যেসব চর্বি বা মেদ থাকে কিনা, এগুলো কি হয় যখন আলাদা আলাদা থাকে তখন আমরা এটা চর্বি বলছি, কিন্তু যখন এটা গ্রুপ ভাবে থাকে, ঠিক আছে, যখন গ্রুপ ভাবে থাকে তখন এটাকে আমরা কি বলি, যেমন ধরো মানে কি বলবো, কোনো জিনিস যখন একা থাকে তো সেটাকে আমরা সিঙ্গেল হিসাবে দেখি, তাই না? কিন্তু যখন একটা দলবদ্ধভাবে থাকে সেটাকে আমরা গ্রুপ বলি। এই যে চর্বির যে গ্রুপ, এটাকে তোমার বলা হয় লোবিউল বলা হয়, ঠিক আছে? এবার এই লোবিউলকে তোমার যখন একসাথে থাকে এটাকে তো আলাদা আলাদা করতে হবে না, তো এই আলাদা আলাদা করার জন্য ফাইবারের পর্দার নির্মাণ করা হয়, ঠিক আছে? ফাইবার পর্দা, এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় সেপ্টা বলা হয়। সহায়িকার পয়টয় আকার সেপ্টা বলা হয়। আর এই সেপ্টার তোমার নির্মাণ হয় কোলাজেন আর ইলাস্টিন তন্তু দিয়ে, মানে ফাইবার দিয়ে, ঠিক আছে? তাই এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। কোলাজেন কি করে বলতো? এই হচ্ছে কি টিস্যুকে শক্তি প্রদান করে, কেমন? আর যে ইলাস্টিন আছে এটাকে কি বলে? এটাকে তোমার ইয়েলো ফাইবারও বলা হয়, ঠিক আছে? ইয়েলো ফাইবার, এটা কি স্থিতিস্থাপক হয়, মানে কি তুমি এটাকে টেনে লম্বা করতে পারবা, ঠিক আছে? লম্বা করতে পারবা এই জন্য, ঠিক আছে? দেখো জালাকার তন্তু বা প্লাজমা, দেখো জালাকার তন্তু কি হয় বলতো? এই যে আমাদের শরীরে যেরকম যেসব নরম জায়গা আছে, যেমন তুমি ধরে নাও কি বলবো, লিভার, ঠিক আছে, বা প্লীহা যেসব আছে, যেসব নরম জায়গা আছে তার সাইডে কি করে, মানে একটা পরিকাঠামো তৈরি, ধরো এটা মানে লিভার, তো এর চার সাইডে এরকম জালাকার টিস্যু এরকম তৈরি করে যাতে কি এ সুরক্ষিত থাকে, বুঝতে পারো? এটা হচ্ছে এর কাজ, মেন কাজ। প্লাজমা কি হয়? এটা হচ্ছে রক্তের কি 55% প্লাজমাই থাকে, তাই না? এ কি করে? হরমোন পরিবহন করে, হরমোন পরিবহন করে। এটাও তোমাদের পরীক্ষাতে অনেকবার এসছে। দেখো স্কেলেটাল তন্তু কন্ড্রা, কন্ড্রা কি করে বলতো? এটা হচ্ছে কি মাংসকে হাড়ের সাথে যুক্ত করে, তাই না? আর একটা হয় কি, মানে স্কেলেটাল তন্তুর মধ্যে একটা হয় লিগামেন্ট, এই লিগামেন্ট কি করে, এক সেকেন্ড, লিগামেন্ট কি করে বলতো? এ হচ্ছে হাড়কে হাড়ের সাথে যুক্ত করে, হাড়কে হাড়, ঠিক আছে? দেখো ইয়েলো তন্তু এটাকে কি বলে? ইলাস্টিন প্রোটিন বলে, সেম জিনিস বললাম। কি হয়? এটাকে লম্বা মানে টেনে লম্বা করা যায়। লিম্ফ কি করে বলতো? লিম্ফ হচ্ছে তোমার লিকুইড কানেকটিভ টিস্যু, মানে রক্ত যে আছে, রক্তের ব্যাপার, এই লিকুইড কানেকটিভ টিস্যুর হচ্ছে একটা অংশ হচ্ছে লিম্ফ। এ কি করে? রোগ প্রতিরোধকের মানে থেকে আমাদেরকে বাঁচায়, ঠিক আছে? রোগ প্রতিরোধ, ঠিক আছে, প্রতিরোধ। তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো, কেমন? তো অপশন নাম্বার সি তোমাদের একদম কারেক্ট অ্যান্সার আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে মটর গাছের অন্যান্য মানে মটর গাছ অন্যান্য আরোহণের জন্য কোন মানে অন্যান্য গাছে আরোহণের জন্য কোন কাঠামো ব্যবহার করে? দেখো মটর গাছ কি বলতো, এরকম উঠে গেল তো মটর গাছে, এখানে ধরো পাতা আছে, ঠিক আছে, এখানে পাতা আছে, এখান থেকে বুঝলে কিনা ওর দড়ির মতো এরকম গোল গোল জিনিস বেরোবে, ঠিক আছে? ওগুলো কি করে? একটা জায়গায় মানে একটা বাঁশ আছে তো একে ধরে নিবে, বা যেটা আছে সেটাকে ধরে নিবে। এই জিনিসগুলোকে মানে যে মানে দড়ির মতো অংশ যে বেরোয় এটাকে আমরা কি বলি বলো? টেন্ড্রিল বলি, ঠিক আছে? তো অপশন নাম্বার বি তোমাদের কি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, টেন্ড্রিল। কেমন? তো এই জিনিসটা মনে রাখবা। আরেকটা জিনিস কি হয় দেখো, লতা কি হয় বলতো? লতাকে আমরা, এটা হচ্ছে কি, এটা রূপান্তরিত কাণ্ড, অপশন নাম্বার এ। এটা কি হয়? রূপান্তরিত একটা কাণ্ড, রূপান্তরিত কাণ্ড। আর এটা কি হয়? মানে মাটির সমান্তরালভাবে চলে, সমান্তরাল ভাবে চলে, কেমন? আর লতা কি করে তোমার? এ হচ্ছে তোমার ভেজিটেটিভ রিপ্রোডাকশন করে, মনে রাখবা। আর যেমন কি ধরো থানকুনি, ঠিক আছে, থানকুনি, তারপর তুমি ধরো দূর্বা, ঠিক আছে, এগুলো কি হয়? সব লতানো গাছ। আর মানে জিজ্ঞেস করে, মানে মেইনলি জিজ্ঞেস করে তোমার টিচার, থানকুনির যে বিস্তার, ঠিক আছে, এটা তোমার কিসের মাধ্যমে হয়? তুমি কি বলবা? রানারের মাধ্যমে বা লতার মাধ্যমে, কেমন? তারপর কি হয়? শোষক কি হয় বলতো? শোষক হচ্ছে তোমার মানে কাণ্ডের গোড়ার মত অংশ থাকে, ঠিক আছে? ধরো একটা গাছ আছে তো, এখান থেকে একটা কাণ্ডের গোড়া থেকে একটা মানে অংশ বেরালো, কি বল? এবার এই অংশ কি করবো তো, ডিরেক্ট মাটিতে মানে এরকম বেরাবে না, ও কি করে মাটির ভিতর ঢুকে এভাবে বেরিয়ে আসবে, ঠিক আছে, কিছুটা। তো এই জিনিসগুলো কি করে মনে রাখবো, চন্দ্রমল্লিকা গাছ তোমরা দেখে থাকো, চন্দ্রমল্লিকা, ঠিক আছে? চন্দ্রমল্লিকা কি এই সেম মানে এখান থেকে এটা গাছ তো, এখান থেকে বেরাবে, কিন্তু বেরাবে এখান থেকে না, মাটির ভিতরে ঢুকবে, ঢুকে তারপর বেরিয়ে ঘুরে টুরে তারপর আসবে। এইভাবে চন্দ্রমল্লিকা কি প্রজনন করে। তারপর ধরো বাঁশ, ঠিক আছে, এই সেম এভাবে করে। পুদিনা গাছ, পুদিনা এটা হচ্ছে সেম এইভাবেই করে। শুট কি বলতো? শুট কিছুই না, ধরো এটা গাছ তো, গাছের নিচে কি থাকে? এটা হচ্ছে রুট, মানে শিকড়, এই উপরের ভাগটাকে কাণ্ডটাকে শুট বলে। এটা কি হয়? পজিটিভ ফটোট্রপিক হয় আর নেগেটিভ জিওট্রপিক হয়। ফটোট্রপিক মানে কি? এটা হচ্ছে সূর্যের দিকে চলে যায়। জিওট্রপিক মানে কি? পৃথিবীর দিকে চলে যায়। তো এই জিনিসটাও মনে রাখবা। সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোনটি শব্দোত্তর শব্দ, মানে আল্ট্রাসাউন্ডের কাজ নয়? দেখো আল্ট্রাসাউন্ড কি হয়? এমন শব্দ যার মানে কি বলবো আওয়াজ হচ্ছে 20,000 হার্টজের উপরে, ঠিক আছে? 20,000
হার্টজের উপরে, সেটাকে আমরা কি আল্ট্রাসাউন্ড বলি। আর এই শব্দ কি মানুষ কি এই শব্দ শুনতে পায়? একদম না, মানুষ এসব শব্দ শুনতেই পায় না। তো মানুষ যদি এসব শব্দ শুনতে না পায়, তো মানুষ কি শব্দ শুনতে পায়? যেটার মানে ফ্রিকোয়েন্সি কি 20 থেকে 20,000 হার্টজের মধ্যে, ঠিক আছে? 20 থেকে 20,000 হার্টজের মধ্যে যেসব ফ্রিকোয়েন্সি ওয়ালা আওয়াজ, সেটাই মানুষ শুনতে পায়। আর মানুষের যে মানে শ্রবণ ক্ষমতা, সেটা পরীক্ষা করা হয় কি দিয়ে বলো তো? অডিওমেট্রি দিয়ে পরীক্ষা করা হয়, অডিওমেট্রি। অডিওমেট্রি। কেমন? এবার দেখো অপশনে কি আছে? বলছে আল্ট্রাসাউন্ডের কাজ নয়। মেডিকেল ইমেজিং একদমই করে, যেটা আল্ট্রাসোনোগ্রাফি হয়, সেটা কি আল্ট্রাসাউন্ডের কারণে হয়? মানে পেটের ভিতরে কি মানে এই আল্ট্রাসাউন্ড খুব জোরে পাঠানো হয়, ঠিক আছে? এবার এখানে ধরো একটা পাথর আছে। এবার আওয়াজটা মানে সাউন্ডটা যাবে। এবার যেই এখানে পাথরটা পাবে কিনা, সেই পাথরটা কি রিফ্লেক্ট হয়ে চলে আসবে। তো এখানে যে পাথরটার ছবি আমরা স্ক্রিনে দেখে নিব, এইভাবে আল্ট্রাসাউন্ড করা হয়। বলছে ধাতব ব্লকের ফাটল শনাক্তকরণ। ধরো একটা এরকম মেটাল আছে, ঠিক আছে? এই মেটালের এই জায়গাটা একটু স্ক্র্যাচ আছে, ঠিক আছে? এবার এর মধ্যে দিয়ে কি করবে? আল্ট্রাসাউন্ডকে পাঠানো হবে। এবার আল্ট্রাসাউন্ড যখন পাঠাতে হবে, এখান দিয়ে পাঠানো চলে গেল। এখান দিয়ে যখন নেক্সট যাবে সেটা ধরো চলে গেল। কিন্তু এই নিচ দিয়ে একটা যাবে কিনা, এই যেই এইটার মধ্যে ধাক্কা লাগবে, সেই রিটার্ন চলে আসবে। যখনই রিটার্ন চলে আসবে, তখন যারা এক্সপার্ট আছে ইঞ্জিনিয়ার, তখন বুঝে নেবে না এর ভিতরে ফাটল আছে, তখন কি ওরা সেই ব্লকটা ইউজ করবে না। তো এটাও তোমার হয়। বলছে সাধারণ শ্রবণ ক্ষমতা পরীক্ষা কেন্দ্র পরীক্ষা একদমই না, সাধারণ শ্রবণ ক্ষমতা পরীক্ষা তোমার অডিওমেট্রি দিয়ে হয়, তাই না? আর এটা কি হয়? মানুষ দ্বারা শুনতে পায়। মানুষ কত 20 থেকে 20,000 হার্টজের অব্দি শুনতে পায়, ঠিক আছে? তাই এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দেখো রেলওয়ে বোর্ডও তোমার অপশন সি নিয়েছে। জিনিসপত্র পরিষ্কার করা, এর মধ্যেও তোমার আল্ট্রাসাউন্ডের বড় বড় কলকারখানা বা চিমনি যে হয় না, এ ধরো এখানে তো চিমনি থাকে, আগুন এখান থেকে বের হয়। এর পুরো গায়ে যে কালো থাকে, এই কালোটাকে কি করে পরিষ্কার? ওখানে থোড়ি না লোক গিয়ে মুছে মুছে পরিষ্কার করবে, না। ওর মধ্যেই আল্ট্রাসাউন্ড পাঠানো হয়। তো ধাক করে মারবে কিনা দেখবো, একদম কালো হয়ে সব যত ময়লা থাকবে বেরিয়ে যাবে। ২-৩ বার এরকম মারবে, সব বেরিয়ে যাবে। কেমন? অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করার সর্বোত্তম উদাহরণ কোনটি? দেখো সৌর কুকুরে খাবার গরম করা। সৌর কুকার কি করে বলতো? এই সৌর শক্তিকে মানে সূর্যের আলোকে সৌর শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে। কিন্তু আমাকে জিজ্ঞাসা করি রাসায়নিক শক্তিকে তাপ শক্তি, মানে এটা তোমার হবে না। বলছে একটি ব্যাটারির সাহায্যে বাল্ব চালানো, ঠিক আছে? এটা ব্যাটারির সাহায্যে কি হয়? এই রাসায়নিক শক্তিকে তোমার প্রথমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। তারপর বিদ্যুৎ শক্তি সেটাকে আলোক শক্তি বা তাপ শক্তিতে নির্মাণ করে। তো ডিরেক্ট তো তোমার রাসায়নিককে তাপ শক্তিতে নির্মাণ করতে পারছে না ব্যাটারি। তার মানে কি এটাও তোমার হবে না। বলছে কাঠের, তখন দেখো কাঠের মধ্যে কি অনেক কেমিক্যাল মানে এনার্জি কি স্টোর থাকে। যেমন গাছ যখন নর্মালি থাকে, ওর মধ্যে তো অনেক রকম কেমিক্যাল থাকে, তাই না? এবার যখন গাছ যখন শুকিয়ে যায়, তখন কাঠে হয়ে যায়, তখন ওই কেমিক্যাল গুলো কি হয়? স্টোর হয়ে যায়। সেই যখন জ্বলানো হয়, তখন কি হয়? মানে কেমিক্যাল এনার্জি সোজা মানে আগুন দিয়ে দেয়, তাপ দিয়ে দেয়। তার মানে কি এটাই তোমার একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। যেমন কি অপশন রেলওয়ে বোর্ডে তোমার অ্যান্সার সি কারেক্ট অ্যান্সার নিয়েছিল। দেখো বিদ্যুৎ ব্যবহার করে মোটর চালানো। বিদ্যুৎ ব্যবহার করে মোটর চালানো কি হয়? এটা বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তির উদাহরণ। বিদ্যুৎ থেকে যান্ত্রিক, মানে তোমরা কি অপশন ছেড়েও তোমরা বাদ দিতে পারো। এই ৩ টা তো তোমরা জেনেই গেলা। তো ৩ টা যদি না হয়, তো এটাই তোমার হবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি এককোষী জীবের ক্ষেত্রে অভিন্ন জিনগত উপাদান সম্মিলিত দুটি সমান অপত্য কোষের বিভাজনকে কি বলে? দুটি সমান অপত্য কোষের বিভাজন কি হবে? দ্বিবিভাজন হবে। এটা তো ভাবারই কিছু নাই না। এটা কে করে? মানে অযৌন প্রজননের একটা অংশ। এটা কে করে? সাধারণত অ্যামিবা, ঠিক আছে? অ্যামিবা বা তোমার ধরো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এরা কি করে? দ্বিবিভাজন করে। মানে কি হয়? একটা বডি আছে, তো এই বডিকে ২ ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে? দিয়ে এই বডি কি, এটা হচ্ছে একটা বডি নির্মাণ করে দিবে, এটা একটা বডি নির্মাণ করে দিবে। ঠিক আছে? রেণু উৎপাদন কি হয় বলতো? রেণু উৎপাদন হচ্ছে তোমার যখন পরিবেশ যখন একদম সুন্দর পরিবেশ থাকবে, ঠিক আছে? সেই মানে সুন্দর পরিবেশে সারভাইভ করার জন্য কিছু উদ্ভিদ আছে বা কিছু জীব আছে, যারা কি করে? রেণুর উৎপাদন করে, মানে স্পোরের নির্মাণ করে। ঠিক আছে? আর এই যে নির্মাণ, এটাকে তোমার রেণু উৎপাদন বলে। এটা কে করে? যেমন মনে যদি জীবের মধ্যে বলি, তো ছত্রাক করে। ঠিক আছে? ছত্রাক করে। যদি উদ্ভিদের মধ্যে বলি, তাহলে কি বলবো? ফার্ন বলে দিব। ঠিক আছে? ফার্ন। একটা জীব আছে সম্ভবত মিউকর। এই মিউকরও তোমার কি করে? এই রেণু উৎপাদন করে। এই ছত্রাককে তোমরা মনে রাখবা রাইজোপস বলা হয়। ঠিক আছে? অনেক সময় ছত্রাক দেয় না, রাইজোপস দিয়ে দেওয়া হয়। তো রাইজোপস কি করে? রেণু উৎপাদন করে। তো রেণু উৎপাদন কি বললাম? যে প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য কিছু উদ্ভিদ বা কিছু মানে উদ্ভিদ আর কিছু কি বলবো? জীব, মানে একটা শক্ত আবরণওয়ালা, মানে এই ছত্রাককে তার ৪ সাইডে শক্ত আবরণওয়ালা একটা কি বলবো? পরিকাঠামো তৈরি করে নিবে রেণু দিয়ে। তো এটাকে আমরা রেণু উৎপাদন বলি। ঠিক আছে? মিলন কে করে? এটা তোমার মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন এর একটা অংশ হয়ে গেল। এটা সাধারণত কি করে? ইউক্যারিওটিক জীব সমস্ত করে, তাই না? কোরকোরোদ্গম কি হয়? এটা বাডিং বলা হয়। বাডিং মানে কি? এটাকে তোমার মুকুল প্রথা, ঠিক আছে? মানে বাডকে মানে অ্যাকচুয়ালি বলা হয় কোরকো বলা হয় সম্ভবত। কিন্তু তুমি বাডিং মানে কি? তুমি মুকুল ধরে নাও। একটা বডি আছে, সেখানে একটা মুকুলের মতো অংশ সৃষ্টি হয়। সেই মুকুলটা আস্তে, আস্তে বড় হয়, বড় হয়ে একটা নতুন বডি নির্মাণ করে। দিয়ে যখন এটা টুক করে ভেঙে পড়ে যায়, এটা তো একটা সময় ভারী হয়ে যাবে না? দিয়ে ভেঙে পড়ে গেল। ভেঙে পড়ে কি এই বডিটা একটা নতুন জীবের নির্মাণ করলো। আবার এখান থেকে একটা মুকুলের মতো সংখ্যা পেল, সেটা আবার বড় হলো। তো এই জিনিসটাকে আমরা কি কোরকোরোদ্গম বলি। তো এটা সঠিক অ্যান্সার কি? দ্বিবিভাজন হয়ে যাবে, তাই না? আচ্ছা কোরকোরোদ্গম করে কে? মনে রাখবা ইস্ট করে। ঠিক আছে? ইস্ট, তারপর হচ্ছে হাইড্রা, ঠিক আছে? এরা করে। কেমন? চলো দেখো আজকে আমাদের লাস্ট কোশ্চেন যেটা আছে, বলছে কার্বনের যে ধর্মগুলি তার বিপুল সংখ্যক জৈব যৌগ গঠনে সাহায্য করে তা কি? দেখো ক্যাটিনেশন তো অবশ্যই। ক্যাটিনেশন মানে কি? শৃঙ্খলা তৈরি করার গুণ। ঠিক আছে? শৃঙ্খলা তৈরি করার গুণ। আর এটা কার্বনের মধ্যে কি ভরে ভরে আছে। তার মানে কি এটা তোমার সঠিক। দ্রাব্যতা তো এটা কোনো ব্যাপারই না। চতুশ্চর্যতা, হ্যাঁ দেখো কার্বন কি হয়?
কার্বন কি হয় 6 12, এর যোজ্যতা কত হবে 2 4, মানে 4, এই 4 যখন তো বাইরের মানে বাইরের কক্ষে 4টা ইলেকট্রন আছে, তার মানে কি এ দিতেও পারবে, এ নিতেও পারবে। সুন্দরের ব্যবস্থা আছে, বুঝতে পারলে তো? তো এ কি করবে, মানে কি এর মধ্যে ক্যাটিনেশনের গুণ তো পাওয়া যাচ্ছে, প্লাস চতুর্যোজ্যতার কারণে কি এ নতুন যৌগ গঠনেও সাহায্য করছে, তার মানে কি দুটোই তোমার অ্যান্সার হবে। তো অপশন নাম্বার কি চতুর্যোজ্যতা এবং ক্যাটিনেশন উভয়, এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। রেলওয়ে বোর্ডও এটাই তোমার কারেক্ট অ্যান্সার নিচে। ঠিক আছে, তো চলো এই ছিল তোমাদের 25টা কোশ্চেনের ফুল ডিসকাশন। ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় বা তোমার মনে হয় যে আমি কিছু হয়তো ভুল বলেছি, তো তোমরা সেটা আমাকে কারেকশন অবশ্যই করে দিও। ঠিক আছে, এমন তো শেখার তো কোনো শেষ নাই না, আমি তোমাদের কাছ থেকে শিখবো, তুমি আমার কাছ থেকে শিখবা, ব্যাস গিভ অ্যান্ড টেক পলিসি চলতে থাকবে আমাদের মধ্যে। কেমন? তো ক্লাসটা দেখো। কেমন? চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।